আচ্ছা, আমরা সেল ডিভিশন চ্যাপ্টারটাতে ছিলাম। মানে আমরা সেল সাইকেলটা আগের দিন পড়েছিলাম যে সেল সাইকেলে দুটো পার্ট হয়, একটা ইন্টারফেজ, মাইটোটিক ফেজ। সেটাকে আমরা পুরো ডিটেলে দেখেছিলাম যে একটা সেল কি হচ্ছে, একটা সেল প্রথমে গ্রোথ ফেজের মাধ্যমে বড় হচ্ছে অ্যান্ড ফাইনালি দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং এই সেলটা পুনরায় আবার বড় হচ্ছে হয়ে আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা কি বলছি? সেল সাইকেল, মানে সাইক্লিক্যাল অর্ডারে একটা সেল ডিভাইড করছে। তো এই যে সেল সাইকেল মানে একটা সেল দুটো সেল তৈরি করছে, দুটো সেল থেকে আবার দুটো সেল তৈরি হচ্ছে। তো সেখান থেকে তাহলে কিভাবে ডিভাইড করছে, তো ডিভাইডের অনেক প্রসেস রয়েছে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো সেটাকে আমরা ডিটেলে দেখেছিলাম যে অ্যামাইটোসিস কাকে বলে, মাইটোসিস কাকে বলে, মিওসিস কাকে বলে। একটা কথা বলেছিলাম যে মাইটোসিস কোথায় হয়, বোথ সোমাটিক সেল অ্যান্ড জার্ম সেল, বাট মিওসিস কোথায় হয়, অনলি জার্ম সেল। মিওসিস দুটো হয়, একটা মিওসিস ওয়ান আর একটা মিওসিস টু। এটাও বলেছিলাম মিওসিস টু ইজ নাথিং বাট দ্য মাইটোসিস, সেটা লেখাও আছে এখানে, মিওসিস টু হচ্ছে মাইটোসিস, সেল ডিভিশন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি যে বেসিক্যালি আমরা এতক্ষণ যেটা দেখলাম মাইটোসিস, মিওসিস বা অ্যামাইটোসিস সেল ডিভিশনের, মেইনলি বডি সেলে কি করে সেল ডিভিশনটা হয়। বডি সেলে একটা সেল দুটো ভাগে ভাগ হয়ে যায়, বেসিক্যালি সেটা মাইটোসিস প্রসেসে হতে পারে বা অ্যামাইটোসিস প্রসেসে হতে পারে। তো আমরা এখন দেখবো মিওসিস প্রসেস, যেখানে মিওসিস ওয়ান অ্যান্ড মিওসিস টু দুটো ভাবে কাজ হচ্ছে। মানে একটা স্পাম সেল থেকে, একটা স্পাম সেল থেকে চারটে স্পাম সেল তৈরি হচ্ছে কি করে। মানে বেসিক্যালি দুবার যদি সেল ডিভিশন না হয় তাহলে কখনো একটা সেল থেকে চারটে সেল হওয়ার প্রশ্নই আসে না। তাহলে এখান থেকে দুটো সেল হচ্ছে, আবার এখান থেকে তোমার দুটো সেল হচ্ছে, মানে টোটাল একটা সেল থেকে চারটে সেল হচ্ছে। সেম একটা উগোনিয়াম সেল থেকে তোমার কটা সেল হচ্ছে, চারটে সেল হচ্ছে। তো কি করে হচ্ছে তার প্রসেসটাই হচ্ছে গ্যামেটোজেনেসিস, মানে হাউ আ গ্যামেট ইজ ফর্ম। গ্যামেট কেন দরকার, গ্যামেটের গুরুত্ব কোথায়? গ্যামেটের গুরুত্ব হচ্ছে আমরা সবাই জানি যে আজকে নেক্সট জেনারেশন তৈরির ক্ষেত্রে আমাদের অর্ধেকটা মায়ের আর অর্ধেকটা বাবার কিন্তু গ্যামেট দরকার হচ্ছে। মানে আলটিমেটলি আমাদের যে একটা সেল, সেটা সেটা কি হবে, টু এন, টু এন হবে। টু এন মানে 23 + 23 46টা। তো গ্যামেট ফর্মেশন মানে মায়ের বডি থেকে একটা গ্যামেট তৈরি হবে 23টার, আর বাবার বডি থেকে একটা গ্যামেট তৈরি হবে 23টার। তো আলটিমেটলি আফটার মিক্সিং তারা তৈরি করবে 46টা, এবং এই 46টা থেকে আলটিমেটলি আমাদের বডির যে সেলগুলো তৈরি হবে সব সেলই হবে 46টা। ঠিক? তার মানে দেখো আলটিমেটলি যদি তোমাকে এরম ভাবে বলা হয় জিনিসটা, ধরো পুরো, ধরো একটা স্পাম, স্পামে কতগুলো সেল রয়েছে, মানে কতগুলো ক্রোমোজোম রয়েছে, 23টা। একটা ওভামে কতগুলো ক্রোমোজোম রয়েছে, 23টা। তাহলে আফটার গ্যামেট ফর্মেশন কতগুলো ক্রোমোজোম তৈরি হচ্ছে, 46টা। এই 46টা ক্রোমোজোমকে আমরা কি বলছি, জাইগোট, জাইগোট বলছি। আচ্ছা, এই জাইগোটটা কি দেখায়, সেল ডিভিশন দেখায় বা ক্লিভেজ যাই বলো না কেন, সেল ডিভিশনের প্রক্রিয়ায় এই জাইগোটটা দুটো সেল তৈরি করে, এই জাইগোটটা ধীরে ধীরে চারটে সেল তৈরি করে, এই জাইগোটটা ধীরে ধীরে আটটা সেল তৈরি করে, এরপরে এটা 16টা সেল তৈরি করে, তারপরে 32টা। কেন এরকম ভাবে হচ্ছে? কারণ দেখো ডবল ডবল প্রত্যেকটা সেল দুটো করে সেল তৈরি করছে। এটা কখনো এরকম হবে না চারটের পরে ছটা, ছটার পরে নটা, এরকম ভাবে হবে না, ডবল ডবল করে হবে। তাহলে এটাকে আমরা বলি কি, গ্যাস্টুলা, এটাকে আমরা বলি ব্লাস্টুলা। মানে চারটে সেল স্টেজকে আমরা ব্লাস্টুলা বলি, আর তোমার 64টা সেল স্টেজকে আমরা বলি গ্যাস্টুলা। আচ্ছা দেখো বেসিক্যালি এই 64টা সেল, তাহলে প্রত্যেকটা সেল কি গো, 46টা করে ক্রোমোজোম যুক্ত না? কারণ 64টা সেল এরকম ভাবে পরপর রয়েছে, প্রত্যেকের কতগুলো সেল রয়েছে, 64টা করে, 64 46টা করে। কেন? কারণ এই জাইগোটটাই তো আলটিমেটলি ডিভাইড করেছে। তাহলে এখানে যে ডিভিশনটা হয়েছে এটা কি ধরনের ডিভিশন, মাইটোটিক সেল ডিভিশন। তাহলে মাইটোটিক সেল ডিভিশন করে এরা প্রত্যেকে কতগুলো সেল তৈরি করেছে, 64টা, 46টা ক্রোমোজোম যুক্ত 64টা সেল। আচ্ছা, 64টা সেল থেকে আমাদের বডিতে তৈরি হয় অর্গানাইজার। আচ্ছা, অর্গানাইজার মানে যে অর্গানাইজ করে, অর্গানাইজ করে ইন দ্য সেন্স যে ভাই এবার বডির সময় এসছে মাথা তৈরি করার, এবার সময় এসছে পা তৈরি করার, লিভার তৈরি করার। তখন একটা অর্গানাইজার কি করে, এর উপরের দিকে একটা ইনফ্লুয়েন্স দেয় যে ভাই তুমি এটাকে হেড তৈরি করো, তুমি এটাকে লেগ তৈরি করো, তুমি এটাকে এন্ডোমেট্রিয়াম
তৈরি করো, তুমি এটাকে স্কিন তৈরি করো, তুমি লিভার তৈরি করো, তুমি হার্ট তৈরি করো। তো এই অর্গানাইজারটা কি করে, ইনফ্লুয়েন্স দেয়, ঠিক আছে, যে আলটিমেটলি তুমি বডির এই পার্ট তৈরি করো, ধীরে ধীরে একটা কি তৈরি হয়, একটা দেখবে এরকম শেপ তৈরি হয়। আমাদের একটা লেজ থাকে, দেখবে দেখা যাচ্ছে মাছের ভ্রূণ, অ্যামফিবিয়ার ভ্রূণ, রেপটাইলস এর ভ্রূণ এন্ড হিউম্যান ভ্রূণকে অ্যানালিসিস করে দেখা যাচ্ছে সবার স্ট্রাকচার পুরো ভ্রূণ অবস্থায় পুরো অবিকল সেম। তো এটা ব্যাঙের ভ্রূণ আর মানুষের ভ্রূণ শুধু সাইজে বড় আর ছোট এইটুকুই, দুটোকে পাশাপাশি আসলে একদম সেম টু সেম দেখতে হয়। কিরকম দেখতে হয়, পুরো এরকম একটা ফিগার দেখতে হয়, পুরো ভ্রূণটাকে এরকম দেখতে হয়, ঠিক আছে। তার মানে কি, এর থেকে বোঝা যায় আমরা প্রত্যেকে কি একই জায়গা থেকে অরিজিনেট করেছি। লেজ বলে না, এটা হচ্ছে তোমার ওই মেরুদণ্ডের যে পার্ট তৈরি হচ্ছে। তো এই যে যে সিনারিওটা, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তো এখান থেকে ধীরে ধীরে কি হচ্ছে, মানে যখন মাতৃগর্ভে মোটামুটি তোমার 8 মাস 9 মাস এরকম সময় চলে আসে, তখন একটা পুরো পূর্ণাঙ্গ বাচ্চা তৈরি হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে। তাহলে এ কি হচ্ছে, এ যখন ভূমিষ্ঠ হচ্ছে তাহলে আস্তে আস্তে করে কি হচ্ছে, সাইজে বড় হচ্ছে। আচ্ছা, সাইজে বড় হওয়ার তাৎপর্য কি, যে সেলগুলো ছিল সেগুলো আবার ডাবলিং হচ্ছে, ডাবলিং হয়ে হয়ে মোটামুটি কত বছর অবধি, ধরো না 21 বছর অবধি সে বড় হচ্ছে। তার মানে সে ছিল কত, যাকে সেন্টিমিটারে মেজার করা হতো সে এখন মিটারে মেজার করা হচ্ছে, সে ফুট মিলিমিটার, তাই তো। সে তখন মোটামুটি 5-6 ফুটের মাঝামাঝি একটা জায়গায় চলে যাচ্ছে। তার মানে এখানেও কি সেল ডিভিশন হচ্ছে, মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে। আচ্ছা, এই বডির মধ্যে ও মোটামুটি ধরো 11 থেকে 12 বছর বয়স যখন, মানে যখন তার গ্রোথটা চলছে, মানে ধরো ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, মানে 1 বছর বা 9 মাসের পর থেকে যখন 11 বছর অবধি হচ্ছে, তখন তার শুধুমাত্র মাইটোটিক সেল ডিভিশন হচ্ছে। 11 বছর বয়স থেকে তার জার্ম সেলগুলো অ্যাক্টিভেট হওয়া শুরু হচ্ছে, মানে সে গ্যামেট ফর্মেশনের জন্য উপযুক্ত হচ্ছে। তার মানে এখান থেকে তার দু ধরনের সেল ডিভিশন শুরু হচ্ছে। একটা, সে যৌবনে যখন ঢুকছে তখন তার মেল হরমোন বা মেল গোনাড ফর্মেশন শুরু হচ্ছে, মানে খুব পরিণত হওয়া শুরু হচ্ছে, ফিমেল হলে ফিমেল আর মেল হলে মেল, এবং এদিকে মাইটোসিস এবং মিওসিস শুরু হচ্ছে। তার মানে যখন সে 21 বছর বা 18 বছর বয়স পৌঁছে গেছে, তখন একজন পূর্ণাঙ্গ মেলে কনভার্ট হয়ে গেছে। সেই জন্য দেখো আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে মিনিমাম বয়স কত ধার্য করা হয়, 18 বছর, কারণ 18 বছরে ধরে নেওয়া হয় তুমি একদম পরিণত একজন যুবক বা যুবতী, 18 বছর মিনিমাম ম্যারেজ এজ বলা হয়। তো এটা কি, এই যে তার মানে যখন 11 বছর বয়স হচ্ছে তখন থেকে তার যে গ্যামেট ফরমেশনটা শুরু হচ্ছে তার জার্ম পোর্শনে, সেটাই আমরা এখন পড়বো, তাকে আমরা কি বলছি, গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস, তাহলে মেল বডিতে যেটা হয় সেটা হচ্ছে স্পারমেটোজেনেসিস, মানে দ্য স্পার্ম কি করে তৈরি হচ্ছে, আর ফিমেল বডি যেটা তৈরি হচ্ছে সেটা ওজেনেসিস। তো এখানে আমরা আজকে যেটা পড়বো পুরো ডিটেলে এই জিনিসটা পড়ার চেষ্টা করব। এটা পড়ানোর একটা তাৎপর্য হচ্ছে যে এই জায়গাটা আমরা ছোটবেলায় খুব স্কিপ করে যাই, ঠিক আছে, কারণ এখন তো আমাদের স্কিপ করার কোনো জায়গাই নেই, কারণ আমরা এখন যথেষ্ট অ্যাডাল্ট হয়ে গেছি। ফলে এই জায়গাটা স্কিপ করার জায়গা নেই, এটা 9-10 আমাদের স্কিপ করা হতো বা আমরা স্কিপ করে গেছি, বাট এই জায়গাটা তোমরা যদি জেনে নাও তাহলে ভবিষ্যতে অনেকটা সুবিধা হবে তোমাদের এর বেসিসে অ্যানালিসিস করতে। দেখো এখান থেকে আমরা অনেক জায়গায় ডেভেলপ করবো, কেন মোনোজাইগোটিক টুইন তৈরি হয়, কেন ডাইজাইগোটিক টুইন তৈরি হয়, মানে পুরো অ্যানালিসিসটা তোমার এখান থেকে ক্লিয়ার হবে। দেখো বেসিক্যালি আমরা যদি স্পারমাটোজেনেসিস বলে থাকি, তাহলে দেখো স্পার্ম যে মাদার সেল তাকে আমরা কি বলে থাকি, স্পারমাটোগোনিয়াম। মানে জাম আমাদের যে গোনাডের মধ্যে বেসিক্যালি অনেকগুলো কি রয়েছে, স্পারমাটোগোনিয়াম সেল রয়েছে। তাহলে স্পারমাটোগোনিয়াম সেলগুলো ক্রমাগত কি হচ্ছে, ক্রমাগত সেল ডিভিশন করছে। তাহলে স্পারমাটোগোনিয়াম সেল প্রথমে কি হচ্ছে, মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে, আমি কি বললাম, গোনাডে দু ধরনের সেল ডিভিশন হয়, মাইটোসিস হয় মানে একটা গোনাড সেল মাইটোসিসের মাধ্যমে প্রচুর গোনাড সেল তৈরি করে, একটা সেল কতগুলো প্রচুর মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে প্রচুর কি তৈরি করলো, গোনাডের সেল তৈরি করলো। এবারে চলে যায় মিওটিক সেল ডিভিশন 1-এ। আচ্ছা, মিওটিক সেল ডিভিশনে কি হয় বলতো, এ প্রথমত ধরো আমি প্রত্যেকটা গোনাড সেল কত গো, 46টা করে ক্রোমোজোম, 46টা করে ক্রোমোজোম এ দুটো ভাগে ভাগ হয়ে যায়। তাহলে একটাতে 23টা চলে যায় আর একটাতে 23টা চলে যায়, এটাকে আমরা কি বলি, রিডাকশনাল ডিভিশন, যাকে আমরা বলি মিওসিস 1। মানে 46টা ক্রোমোজোম দুটো 23 করে দুটো সেল তৈরি করলো। আচ্ছা, 23টা সেল আমরা কি জানি, আমাদের গোনাড সেল কতগুলো করে হয় ক্রোমোজোম, 23টা করে। তাহলে এরা আবার 23টা করে দুটো
সমবিভাজন করলো, মানে এখানে আবার কি হয়, মাইটোসিস হয়। মাইটোসিস না হলে সমবিভাজন কি করে হবে, আর যেটাই মাইটোসিস সেটাকে আমরা কি বলতে পারি, মিওসিস 2। সেম এদিক থেকেও 23টা করে স্পাম সেল তৈরি হয়। তাহলে দেখো আলটিমেটলি এখানে একটা 23টা ক্রোমোজোম, এখানে একটা 23টা ক্রোমোজোম যুক্ত সেল, এখানে 23টা, মানে আলটিমেটলি এরা যেগুলো বলছি এটা স্পার্মাটিড। আচ্ছা স্পাম কি মোটাইল হয়, মানে যে নিজে তার টেল নাড়িয়ে নাড়িয়ে সাঁতার কাটতে পারে। তো আলটিমেটলি যদি এই যে স্পার্মাটিড গুলো সেগুলো এখনো কিন্তু মোটাইল হয়নি, তার মানে তার মধ্যে কি তৈরি হয়, একটা টেল তৈরি হয়। টেল তৈরি হওয়ার জন্য যখন টেল তৈরি হয় তখন সে স্পাম তৈরি হয়ে গেল। তো আমাদের যে গোনাড মেল, তার মধ্যে দেখা যাচ্ছে একটা সার্টোলি সেল বলে একটা সেল থাকে, সার্টোলি সেল। যদি গোনাডের ইন্টারসেকশন করা যায়, মানে টেস্টিসের ইন্টারসেকশন করা যায়, তাহলে দেখা যায় সার্টোলি সেলগুলো থাকে। তো এই যে সার্টোলি সেলগুলো, আচ্ছা স্পাম তাকে তো খাবার দিতে হবে, সে তো অ্যাকচুয়ালি একটা প্রাণ, স্পাম মানে তো একটা প্রাণ। তো আলটিমেটলি তাকে খাবার দেওয়ার জন্য সে তার হেডটাকে, মাথাটাকে ঢুকিয়ে এরম ভাবে সার্টোলি সেলের মাথা ঢুকিয়ে রাখে। তার মানে কি, সার্টোলি সেল তাকে কি প্রোভাইড করে, খাবার প্রোভাইড করে, মানে নারিশমেন্ট প্রোভাইড করে। দেখবে আমাদের নোটসে লেখা আছে, বা যখন রিপ্রোডাকশন পড়ানো হবে তখন এগুলো তুমি আরো ডিটেলে পেয়ে যাবে, মানে পুরো সিনারিওটা। তার মানে যখন স্পামের দরকার হচ্ছে তখন সার্টোলি সেল থেকে ও বাইরে বেরিয়ে আসছে, তখন আর খাবার দরকার নেই, কিন্তু যতক্ষণ অব্দি স্পাম টেস্টিসের মধ্যে থাকছে ততক্ষণ অব্দি সার্টোলি সেল তাকে নারিশমেন্ট প্রোভাইড করছে। তার মানে মেল স্পার্মাটোজেনেসিসে কোনো প্রবলেমই নেই, কারণ এরা সব সময় আফটার 11 মানে 11 বছরের পর থেকে 60 বছর ধরে নাও মোটামুটি প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে স্পাম ফরমেশন হচ্ছে, ফলে এটা নিয়ে কোনো কনফিউশনের জায়গাই নেই। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে যে এই স্পাম ফরমেশন হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে কিছু দম্পতির বাচ্চা হচ্ছে না। তো আমি এখন অ্যানালাইসিস করছি মেল পোর্শনটাতে, যেটা আমি ফিমেল এখনো যাইনি। তাহলে মেলের কি কি প্রবলেম হতে পারে বাচ্চা না হওয়ার পেছনে। অনেকের ক্ষেত্রে দেখবে যে বাচ্চা হচ্ছে না, তো এখানে হচ্ছে যে আমাদের স্পাম মিলিয়নস অফ স্পাম তৈরি হচ্ছে, কারণ প্রতি সেকেন্ডে স্পাম তৈরি হচ্ছে, মানে তার মানে তোমার একটা স্পাম কাউন্ট থাকা দরকার। তাহলে 1 মিলিয়নের মধ্যে কত স্পাম থাক, মানে 1 মাইক্রো ml এর মধ্যে কত স্পাম থাকবে তার একটা স্পাম কাউন্ট হয়। তো একটা হতে পারে ওই লোকটার স্পাম বেশি তৈরি হচ্ছে না, তাহলে স্পাম কাউন্টটা কম, তার জন্য তার ফার্টিলিটিতে গন্ডগোল হতে পারে, নাম্বার 1। দ্বিতীয়ত না, স্পাম কাউন্ট বহুত বাট একটা স্পামেরও টেল নেই, মানে মোটাইল নয়, মানে সে সাঁতার কাটতে পারছে না, মানে তার গন্তব্যস্থলে সে পৌঁছাতে পারছে না। তাহলে নাম্বার 2 হচ্ছে তারা মোটাইল নয়। নাম্বার 3 হচ্ছে স্পাম বহুত তৈরি হচ্ছে বাট ম্যাক্সিমাম মারা যাচ্ছে। ঠিক, তাহলে আলটিমেটলি এই 3 ধরনের প্রবলেম একটা মেলের হতে পারে ডিউরিং গ্যামেটোজেনেসিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার স্পার্মাটোজেনেসিস। আচ্ছা উজেনেসিস প্রসেসটা বহুত কমপ্লিকেটেড। দেখো এখানে আমরা প্রকৃতিতে 2 ধরনের ফিমেল দেখতে পাই। একটা ফিমেল আমরা হিউম্যানের কনটেক্সটে ব্যাখ্যা করব, আর একটা হচ্ছে আমরা অ্যানিমেলের কনটেক্সটে ব্যাখ্যা করব। দুটোই ফিমেল। একজনের ক্ষেত্রে উজেনেসিস হয়, সেটা হচ্ছে তোমার দুজনের ক্ষেত্রে উজেনেসিস হচ্ছে। দেখো একটা হচ্ছে মান্থলি এক একটা করে ওভাম তৈরি হচ্ছে, যেটা হিউম্যান ফিমেলের ক্ষেত্রে। আর এটা হচ্ছে তোমার হাফ ইয়ারলি, মানে 6 মান্থ অন্তর অন্তর একটা করে ওভাম তৈরি হচ্ছে। এটা জেনারেলি ধরো কুকুর বিড়াল যেগুলো, যাদের ক্ষেত্রে দেখবে বছরে 2 বার এরা পোটেন্ট থাকে বাচ্চা দেওয়ার জন্য। আর হিউম্যান ফিমেল মাসে একবারই একটা পার্টিকুলার টাইমেই রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ হয়। এটা হচ্ছে প্রথম বুঝলাম। এরম বিভিন্ন অ্যানিমেল আমরা পাবো যারা 12 বছরে একবার বাচ্চা দেওয়ার জন্য পোটেন্ট হয়। কে? হাতি। সেজন্য হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, মানে 12 বছর পরে তার একবার রিপ্রোডাকশনের সুযোগ আসে। হতে পারে কোনো হাতি হয়তো জীবনে রিপ্রোডাকশন করার সুযোগই পেল না, 12 বছর আগেই মারা গেল। ঠিক আছে, তার মানে সেই জন্য যে অ্যানিম্যাল যত দেরিতে রিপ্রোডাক্টিভ ফেজ আসবে তাকে আমরা কি বলি, তাকে আমরা এই সাইকেলটাকে বলি ইস্ট্রাস সাইকেল। এই আমাদের যে হিউম্যান বডিতে যে সাইকেলটা তাকে বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল, আর যেটা অ্যানিম্যাল বডিতে ইস্ট্রাস সাইকেল। ইস্ট্রাস হচ্ছে 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 12 বছর হতে পারে, সেটা ডিপেন্ড করছে তার উপরে। তাহলে এটা হচ্ছে তোমার বেসিক্যালি 2 ধরনের। তো আলটিমেটলি এই সিস্টেমে কি হয় দেখো, যেটা 1 মাসে হচ্ছে সেম জিনিসটা 6 মাসে হবে, সেম জিনিসটা 12 মাসে হবে, বা 1 বছরে হবে, বা 12 বছরে হবে। বাট আমরা যেহেতু আমাদের বেশি গুরুত্বপূর্ণ হিউম্যান বডি, তাহলে আমরা হিউম্যান বডির ওই
এক মাসের ফেজটা আমরা একটু দেখার চেষ্টা করবো যে কি হয় এই এক মাসে। দেখো বেসিক্যালি ধরো আমাদের ওভারিয়ান স্ট্রাকচারটা কেমন হয় ফিমেল বডিতে, দুটো ওভারি জাস্ট এরকম একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি, একদম এরকম একটা স্ট্রাকচার থাকে ওভারির, ঠিক আছে। দেখো বেসিক্যালি প্রথমত জানতে হবে যে ওভারিতে কি রয়েছে, আমার ওভারিতে রয়েছে প্রাইমোডিয়াল জার্ম সেলস, বা তুমি বলতে পারো উগোনিয়াম, যা খুশি। তাহলে এই প্রাইমোডিয়াম জার্ম সেলগুলো জন্মের সময় থেকে, তোমার ধরো ফিমেলরা মেল থেকে একটু আগে ম্যাচিওর হয়, দেখবে একই সাথে যদি একটা ছেলে আর একটা মেয়ে জন্ম নেয় তাহলে দেখবে মেয়েরা অনেক বেশি ম্যাচিওর হয় ছেলেদের তুলনায়, সেটা একটা ক্যাবলা থাকে বহুত দিন, ঠিক আছে। সেই জন্য এই জিনিসটা গাঙ্গুলিও বুঝেছিল, এই জিনিসটা টেন্ডুলকারও বুঝেছিল, সেই জন্য তারা অ্যাডভান্স, সরি উল্টো বললাম, মানে বেসিক্যালি সেই জন্য আমাদের কি করা হয়, মেয়েদের বয়সটা একটু কম করা হয় আর ছেলেদের বয়সটা বেশি করা হয়। কারণ কি, ছেলেরা 21 বছরে যা ম্যাচুরিটি পাবে, মেয়েরা 18 বছরে সেই ম্যাচুরিটি পাবে, যাতে ম্যাচুরিটির ম্যাচটা সেম থাকে। গাঙ্গুলি আর টেন্ডুলকারের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওরা নিজেরা বেশি ম্যাচিওর হয়ে গেছিল, সেই জন্য আরো এক্সট্রা ম্যাচিওর চাই। আচ্ছা যাই হোক, এটা দেখো সেটা হচ্ছে, এটা আমাকে জানতে হবে প্রতি মাসে একটা করে ওভারি অ্যাক্টিভ থাকে, প্রতি মাসে একটা করে। দেখবে কত প্রকার কমপ্লেক্সিটি এখানে তৈরি হতে পারে, তুমি চিন্তা করতে পারবে না যে কত কমপ্লেক্স স্ট্রাকচারের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, যার একটা মিনিমাম মিনিমাম মানে যদি প্রবাবিলিটি না মেলে তাহলে হয়তো আমাদের জন্মই হতো না। সেই জন্য তুমি এই প্রসেসটা জানার পরে তুমি ভগবানকে হয়তো আরো 1000বার ধন্যবাদ দিতে হবে যে না আমাদের এরকম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তুমি ভাবো একটা বাচ্চা জন্মাচ্ছে, তার যাদের ডেভিল বেবি বলা হয়, জানি না জানো কিনা, একসাথে 4-5টা হাত তৈরি হলো, দুজন বাচ্চার পিঠ পিঠ জমে গেল, লেগে গেল, তাদের সার্জারি করতে হচ্ছে, এইগুলো সবই কিন্তু জাস্ট একটা প্রবাবিলিটি জাস্ট ঘটেনি তার জন্য। তো আলটিমেটলি দেখো এই যে তার মানে কি 12 মাসে 6টা ওভাম তৈরি করবে এই ওভারি, আর 6টা ওভাম তৈরি করবে এই ওভারি, তাহলে একটা ফিমেল একটা বছরে 12 বার রিপ্রোডাক্টিভলি পোটেন্ট থাকবে। এইটুকু ক্লিয়ার? তাহলে দেখো বেসিক্যালি এই যে জন্মের সময়, মানে একদম ফ্রম দা ফার্স্ট মান্থ জন্ম হলো, সেখান থেকে ধরো 9 থেকে 10 বছর অবধি এই ওভারিতে যতগুলো ডিম্ব রয়েছে সেটা ফিক্সড, এটা আর কখনোই বাড়বে না বা কমবে না। মানে এখানে যতগুলো উগোনিয়াম রয়েছে দ্যাট ইজ ফিক্সড, মানে এরমটা নয় যে এখানে ক্রমাগত আমাদের স্পাম ওভাম যেমন ক্রমাগত বাড়ছে, এরমটা আর হবে না। এখানে ফিক্সড, যদি এখানে 100টা ডিম্ব থাকে তো 100টাই ফিক্সড, বা 1 লাখ থাকলে 1 লাখই ফিক্সড, ঠিক আছে। এখানেও সেম, যতগুলো রয়েছে ততগুলো ফিক্সড। একটা ফিমেল মোটামুটি রিপ্রোডাক্টিভ থাকে 40 থেকে 45 বছর, এবার ডিপেন্ড করছে কার কত তাড়াতাড়ি সেই পজটা আসবে, এটাকে বলা হয় মেনোপজ, মানে তার আর ডিম্বাণু তৈরি হবে না, সেটাকে আমরা বলছি মেনোপজ। আর যার জীবনে প্রথম ফার্স্ট ডিম্বাণুটা যে বেরোবে সেটাকে বলা হয় মেনার্কি, মানে ফার্স্ট যেটা সেটা 11 বছর বা 12 বছর, সেটা ডিপেন্ড করছে কার ম্যাচুরিটি কত তাড়াতাড়ি আসছে। ফার্স্ট যে ডিম্বাণুটাকে বলা হয় মেনার্কি, আর যেটা লাস্ট ডিম্বাণু বেরোলো সেটাকে বলা হয় মেনোপজ, মানে এরপরে তুমি আর কোনোভাবেই তুমি মা হতে পারবে না। এটা গেল, তাহলে এটা আমার একটা জেনারেলাইজ ইনফরমেশন। তো দেখো এই যে ওভারিটা, ধরো আমি মাসের 1 তারিখ থেকে শুরু করে মাসের পুরো 30 তারিখ অবধি যদি আমি দেখি, তাহলে এখানে কি এই পুরো জায়গায় কত কিছু ঘটবে তোমরা ভেবে অবাক হয়ে যাবে, যে কত পরিকল্পনা করে রাখে একজন মা তার সন্তানকে জন্ম দেওয়ার জন্য। তুমি মানে সত্যি ইউ কান্ট ইমাজিন যে কত স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে এই 1 মাসের মধ্যে, প্রতিবার রিসাইকেল হচ্ছে। যেমন ধরো এই ওভারিটা এই মাসের জন্য রিপ্রোডাক্টিভ মানে ও চান্স পেলো, এবার দেখো ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য লাখো স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, একজনকে সিলেক্ট করা হচ্ছে, তেমনি প্রত্যেকেরই ইচ্ছা থাকে এই বছর বেরিয়ে আসার, বাট যে সিলেক্টেড হবে তাকে সুযোগ দেওয়া হবে ওভাম তৈরি করার। আর প্রত্যেকটা ওভাম কিন্তু চায় যে সে তার জেনারেশনটাকে রেখে যাবে, সবসময় প্রত্যেকটা ওভামের একটাই টার্গেট থাকে, সে যেন তার অস্তিত্বকে রেখে যেতে পারে, কারণ এই ওভামের সঙ্গে এই ওভামের কোনো সম্পর্ক নেই। হতে পারে একই জেনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে,
প্রত্যেকেই কিন্তু কার মধ্যে এক্সট্রা জেনেটিক মেটেরিয়াল রয়েছে, কে ভালো কে খারাপ কেউ বলতে পারে না, এবং কোন ওভামটা সত্যি অর্থে প্রকৃতিতে তার অস্তিত্ব রেখে দিতে পারবে এটা আমরা কেউ বলতে পারি না। তো এই ওভামটা ফার্স্ট টাইম বেরোলো, তাহলে এটাকে কি বলা হয়? মেনার্কি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি কি ফেজ হচ্ছে দেখো, প্রথম ও বেরোলো, তো এটাকে আমরা কি বলছি, এটা উগোনিয়াম। এ ধীরে ধীরে কি হবে, বড় হবে, তাহলে এই সাইজটা বড় হলে এনলার্জমেন্ট হবে। কতগুলো সেল রয়েছে এখানে? 46টা। আচ্ছা 46টা সেল, এখানে যেমন মাইটোসিস 1 হয়, মিওসিস 1 হয়, এই প্রসেসটাও একে ফলো করতে হবে। বাট আমি কি চাই, একটা ওভাম না চারটে ওভাম? একটা ওভাম, কারণ ওভাম তো একটাই বেরোবে, চারটে তো নয়। বাট প্রসেস তো আমাকে এটা ফলো করতেই হবে, কিছু করার নেই। তার মানে দেখো আমি কি চাইছি, আমি এটা ডিসপ্যারিটি তৈরি করছি, দুটো সন্তান তৈরি হয়েছে, যেমন একটা সন্তানকে আমরা কম খাবার দিচ্ছি, একটা সন্তানকে বেশি খাবার দিচ্ছি, ঠিক আছে? তার মানে এখান থেকে যে দুটো সন্তান তৈরি হয়েছে, একজনকে আমি বেশি খাবার দিলাম, আরটাকে যা দিতে হয় সেটুকু দিলাম বেঁচে থাকার জন্য বা যাই হোক না কেন। তার মানে আমি কি দিলাম, ক্রোমোজোমটা, আর মিনিমাম একটা খাবার দিলাম। তার কারণ হচ্ছে ভাই, ক্রোমোজোমের ডিভিশন না হলে আমার কোনো লাভ নেই। মানে 22 প্লাস এক্স মানে 23টা ক্রোমোজোম যুক্ত দুটো সেল তৈরি করতেই হবে। তাহলে এটা কি, মিওসিস অন। যেখানে এটা আবার দেখো, আবার আমাকে সমবিভাজন করতে হবে, কারণ এটাকে আমরা কি বলছি, স্পারমাটো জেনেসিস বা উ জেনেসিস। তাহলে আবার আমি এখান থেকে আরেকজনকে বেশি দিয়ে ডাবলিং করে 22টা প্লাস এক্স মানে 23টা দিলাম, এটাকে আমি কিছু দিলাম না। তো আলটিমেটলি আমার বলতো রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ কে হবে, এ না এরা? ডেফিনেটলি এ, কারণ একে আমি সমস্ত খাবার সহ এক্সট্রা সবকিছু দিয়ে দিয়েছি। আর এখানে যে তিনটে তৈরি হচ্ছে এদের বলা হয় পোলার বডি। একে বলা হয় ফার্স্ট পোলার বডি, একে বলা হয় সেকেন্ডারি পোলার বডি বা ফার্স্ট টাইম যেটা হচ্ছে। তো দেখো পোলার বডিও দুটো ভাগে ভাগ করবে, কারণ পুরো প্রসেসটা স্পারমাটোজেনেসিসের মতো উজেনেসিস পুরো প্রসেসটা ফলো করবে। কিন্তু এখানে যেটা হবে, এদের মধ্যে নিউট্রিয়েন্ট থাকবে না বলে এরা কালের ইতিহাসে হারিয়ে যাবে। মানে এদের এদের জন্য আমরা কোনো আলাদা বেড তৈরি করব না, এরা আস্তে আস্তে করে মারাও যাবে। তো ফার্স্ট পোলার দুটোই? না, ফার্স্ট পোলার বডি একটা হয়, এখান থেকে এ ডিভাইড করে, এখানে যেমন এ ডিভাইড করে দুটো তৈরি করে না এই যে, তেমনি এও দুটো পোলার বডি তৈরি করেছে, আর এখান থেকে একটা পোলার বডি তৈরি হয়েছে, আর একটা ওভাম তৈরি হয়েছে। তার মানে বেসিক্যালি তিনটে পোলার বডি তৈরি হচ্ছে আর একটা ওভাম তৈরি হচ্ছে। তার মানে আমি যদি দেখি যে এই পুরো সিনারিওটা কখন কখন হচ্ছে, ফ্রম ডে 1 থেকে 30 তারিখ অবধি যেটা রয়েছে, দেখো এই যে 14 দিন, প্রথম যে 14 দিন, এই 14 দিনে তোমার কি হচ্ছে, এই ওভামটা তৈরি হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি তুমি ধরো 13 দিন ধরে নিচ্ছে, 13 দিন একদম এক্স্যাক্ট যে টাইম ফ্রেম সেটাই বলছি, বা এটা কম বেশি হতে পারে। এটা 13 দিনে কি তৈরি হচ্ছে, একটা গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কি থাকে, ওভাম থাকে। তার মানে 14তম দিনে এই গ্রাফিয়ান ফলিকলটাকে ফাটিয়ে দিয়ে আলটিমেটলি ওভামটা বাইরে বেরিয়ে আসে। তার মানে দেখো এই ওভামটা 14 দিন প্রোটেক্টেড থাকে, যেন ফিজিক্যাল কোনোভাবে ওভামটা ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য 14তম দিনে এই ওভামটা বাইরে বেরিয়ে আসলো, ঠিক আছে? তার মানে এই যে আমরা যে ফিমেল বডির স্ট্রাকচারটা দেখলাম, তাহলে এটা আমার সেই ফ্যালোপিয়ান টিউব এবং এরম স্ট্রাকচার পুরো জিনিসটা। তাহলে 14 দিনে ওভামটা কোথায় থাকে, এইটা যেহেতু অ্যাক্টিভ ছিল বললাম, 14তম দিনে ওভামটা ফ্যালোপিয়ান টিউবে থাকে। তার মানে যদি এই ওভামটা কি চাইবে, 46 তৈরি করতে, জাইগোট ফর্মেশন করতে, যদি কোনো কারণে এই সিস্টেমে স্পামের এজাকুলেশন হয়, তবে স্পাম কি করবে, স্পাম তার মোটাইল অ্যাক্টিভিটির মাধ্যমে কোথায় যাবে, ফ্যালোপিয়ান টিউবের দিকে যাবে। দেখো এখানে লাখো স্পাম রিলিজ হয়েছে, এটা হতে পারে নাও হতে পারে, হতেও পারে, আমি দুটো সিনারিও বলছি। যদি স্পাম, যে স্পামগুলো এইদিকে যাবে তারা ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়েছে, আর যে স্পামগুলো এইদিকে যাবে তাদের স্ট্র্যাটেজি ভুল। ডব্লিউবিসিএস পাওয়ার ক্ষেত্রে যেমন স্ট্র্যাটেজি সঠিক হওয়া চাই। তার মানে যারা এইদিকে গেছে তারা কেউ কি আর ওভামের সন্ধান পাবে, চাকরির সন্ধান পাবে? পাবে না। যারা এখানে ধরো এখানে 50-50 এইদিকে গেছে, 50% এইদিকে গেছে, তো যে 50% গেছে তাদের চান্স অফ উইনিং প্রবাবিলিটি হাই। এবার যে সবার আগে পৌঁছাবে রেসে সেই ফার্স্ট হবে। তার মানে স্পাম ওভামের মিক্সিংটা কোথায় হচ্ছে, ফ্যালোপিয়ান টিউবে হচ্ছে। তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে
যে ফিমেল বডিতে স্পাম ওভামের মিক্সিংটা কোন প্লেসে হয়? অ্যান্সার ফ্যালোপিয়ান টিউব। এটাকে আমরা কি বলছি? ফ্যালোপিয়ান টিউব। এটা ফার্স্ট, বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। আচ্ছা দেখো, এবার দেখো ধরো একটা স্পাম এখানে পৌঁছে গেছে, তো আমরা রিপ্রোডাকশনে দেখবো একটা ওভামের পাশে থাকে 8টা প্রায় লেয়ার, 7-8টা লেয়ার থাকে, ঠিক আছে? মানে সহজে এটা হচ্ছে স্বয়ংবরা অনুষ্ঠানের মতো, ঠিক আছে? দেখো আমরা ফিমেল বা মেল ওরিয়েন্টেড সোসাইটি বলি, কিন্তু এখানে কিন্তু চয়েসটা কার? ফিমেলের, ঠিক আছে? তো এখানে লাখো স্পাম রয়েছে, ওকে কাকে চান্স দেবে? যার যে বেশি পাওয়ারফুল তাকেই চান্স দেবে। তাহলে এটা স্বয়ংবরা হচ্ছে না অনেকটা? তার মানে অনেকগুলো ওভাম কি হচ্ছে, মোটামুটি এই ওভামের গায়ে আটকে গেছে। তাহলে এই স্পামের যে এনজাইম গুলো থাকে, তোমরা আগের দিন পড়েছিলে না, স্পামের উপরে যে হায়ালুরোনিডেজ বলে এক ধরনের এনজাইম থাকে, যেটা কি করে ওভামের লেয়ারকে ফাটিয়ে একটা অল তৈরি করার চেষ্টা করে। তাহলে সবাই কি করছে? সবাই ওয়াল তৈরি করার চেষ্টা করছে। তাহলে যে যত তাড়াতাড়ি এই লেয়ারটাকে ফাটিয়ে জাস্ট তার নিউক্লিয়াসকে ওভামের কাছে রিলিজ করতে পারবে, তাকেই চান্স দেওয়া হবে, তাই? তার মানে দেখো এখানে যেই মুহূর্তে ধরো এই স্পামটা তার ওভাম নিউক্লিয়াসটাকে জাস্ট ওভামের লেয়ারে ফেলেছে, সঙ্গে সঙ্গে একটা কংক্রিট লেয়ার তৈরি হয়ে যায় জাস্ট এর চারপাশে। তার মানে এবার তুমি যতই AK-47 নিয়ে আসো, ওই দেওয়াল আর ফাটবে না, ঠিক আছে? মানে ওটা অটোমেটিক্যালি একটা কংক্রিট দেওয়াল তৈরি হয়ে গেছে। মানে ডবল ফার্টিলাইজেশন বা ট্রিপল ফার্টিলাইজেশন কোনোভাবে না, কারণ এখানে বহুত রয়েছে। কারণ আমরা জানি 46 যদি কোনোভাবে 3n হয়ে যায়, এটা কি বাঁচবে না? তার মানে এখানে তোমার একটা কংক্রিট লেয়ার তৈরি হয়ে যায়। তার মানে আস্তে আস্তে করে ওভাম গুলো মানে স্পাম গুলো কি হয়ে যায়, এখান থেকে মারা যায়। কারণ স্পামকে ফিমেল বডি অ্যাজ এ অ্যান্টিজেন হিসাবে ট্রিট করে। কেন? কারণ হচ্ছে ওটা ফরেন বডি, আর ফরেন পার্টিকেলকে কখনোই অ্যাকসেপ্টেন্স দেওয়া হবে না। তো যে এখানে যে লাখো স্পাম রিলিজ হলো, তার মধ্যে হয়তো 50% স্পাম মারাই গেল, গুলি করে শুট করে দিয়েছে। আলটিমেটলি তো তোমাকে বেঁচে থাকতে হবে, তবেই কি না? তাহলে এটাই কিন্তু তোমার আলটিমেটলি জায়গা। কারণ যদি কোনোভাবে এটা হয়ে যায়, তার মানে আর কোনো স্পাম কোনোভাবেই আর ওভামকে ফিউজ করার জায়গা পাবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এটা কি হয়ে গেল, এটা জাইগোট ফর্মেশন হলো। তাহলে এটা কি আলটিমেটলি একটা প্রাণ তৈরি হচ্ছে। তাহলে মা এই প্রাণটাকে বাঁচানোর জন্য একটা বেড তৈরি করে রাখবে। তার মানে ধরো এখানে একটা কি করা হচ্ছে, একটা এন্ডোমেট্রিয়াল লেয়ার তৈরি হচ্ছে, ঠিক আছে? তাহলে ধরো কেন এই দুদিকে করা হচ্ছে? কারণ এ তো জানে না এদিক থেকে আসবে না এদিক থেকে আসবে, সেই জন্য যেদিক থেকে আসুক না কেন দুদিকেই কি করে থাকে, একটা এন্ডোমেট্রিয়াল লেয়ারের বেড তৈরি করে রাখে। কেন? তার কারণ হচ্ছে এ যখন গড়িয়ে গড়িয়ে আসবে, হতে পারে ও এখানে আটকে গেছে, ঠিক আছে? বা হতে পারে এখান থেকে গড়িয়ে এখানে আটকে গেছে, বা এখান থেকে গড়িয়ে এখানে আটকে গেছে, এখান থেকে গড়িয়ে এখানে আটকে গেছে, যে কোনো জায়গায় মানে ওর যেন সব দিক থেকে চান্স থাকে আটকে যাওয়ার, ঠিক আছে? তাহলে এটা কবে হচ্ছে? 14 থেকে 20 দিনের মধ্যে এই ফেজটা, ওই ফার্টিলাইজেশন ফেজটা চলছে। সব থেকে পারফেক্ট হচ্ছে 14 থেকে 15 বা 13 থেকে 13, 14, 15 এই টাইমটা হচ্ছে। কারণ একটা স্পাম ফিমেল বডিতে 3 দিনের বেশি বেঁচে থাকতে পারে না। ফলে 13, 14, 15 হচ্ছে তোমার ফার্টিলাইজেশন একদম পারফেক্ট টাইমিং। তো আলটিমেটলি ধরো কোনো কারণে এই জায়গাটায় জাইগোটটা থেকেছে, জাইগোট তো এখানেও থাকতে পারে, আমরা তো জানি না কোথায় জাইগোটটা আটকে যাবে। জাইগোট একবার আটকে গেলে এর সঙ্গে আস্তে আস্তে করে কি প্লাসেন্টা তৈরি হয়েও গ্লুর মতো আটকে থাকবে। দেখো এখানে কি কি প্রবলেম হতে পারে বলতো? জাইগোট যত উপরে থাকবে তত ভালো, নাকি যত নিচে থাকবে তত ভালো? উপরে থাকবে তত ভালো। তার কারণ হচ্ছে একটা আমরা জানি অ্যাবর্শন হয়ে যায়, ন্যাচারাল অ্যাবর্শন। যদি কোনো কারণে জাইগোট নিচের দিকে থাকে, দেখবে অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো ফার্টিলাইজেশন হয়েছে, বাট কখন অটোমেটিক্যালি ন্যাচারাল অ্যাবর্শন হয়ে গেছে আমরা নিজেরাও জানি না, তাই না? তার মানে জাইগোট যত উপরে থাকবে তত হেলদি একটা অ্যাম্বিয়েন্সও পাবে, ঠিক আছে? তো দেখবে মানে এইগুলো তুমি যখনই মানে লং টার্মে যাবে, তখন ডাক্তাররা দেখবে কিছু পরামর্শ দেয়। তুমি যদি এই নলেজটা থাকে তাহলে তুমি বুঝতে পারবে। বলে আফটার ফার্টিলাইজেশন তোমাকে যে কোনো একদিকে ফিরে শুতে বলে। কেন বলে? কারণ যাতে করে এ কোনো একটা খাঁচে গিয়ে আটকে যায়, তাহলে ও তো এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যেতে পারে।
কেন পাশ ফিরে শুতে চায়? যাতে করে কোনো কারণে যেন কোনো একটা লেয়ারে আটকে থাকে। তো এটা তুমি কেউ ফলো না করলে একটা ন্যাচারাল অ্যাবর্শনের চান্স থাকে, তাহলে এখানে একটা চান্স তোমার থেকে যায়। বুঝতে পারছো পুরো সিনারিওটা? এবার যদি কোনো কারণে এইটা এখানে আটকে গেল, তো এখান থেকে একটা বেবি ফর্মেশন হচ্ছে, প্লাসেন্টা তৈরি হয়ে মোটামুটি সব সিনারিও হচ্ছে। আচ্ছা যদি কোনো কারণে, কারণ স্পামের অ্যাভেলেবিলিটি তো সবসময় থাকবে না, তো যখন স্পাম নেই তখন কি এগুলো তৈরি হচ্ছে না? তখন এটা তৈরি হচ্ছে, কারণ ও তো জানে না যে স্পাম কে আমি পাবো কি পাবো না। তার মানে এটা তোমার যখন ওভামটা 23 স্টেজে রয়েছে, মানে এখনো কোনো স্পাম নেই, তাহলে ও কি হচ্ছে, ও কিন্তু এখানে কোন একটা লেয়ারে এসে আটকে যাচ্ছে, কিন্তু কোনো স্পাম নেই মানে জাইগোট ফর্মেশন হয়নি। তার মানে তুমি ভাবো 14 তারিখে ও কি হয়েছিল, ওর ওভামটা রিলিজ হয়েছিল, তাহলে ও মোটামুটি 25 তারিখ অবধি ও দেখবে যে কোনো জাইগোট ফর্মেশন হয়েছে কিনা। জাইগোট ফর্মেশন হয়েছে কিনা তারও জায়গায় আমি আসছি। যদি জাইগোট ফর্মেশন না হয় তাহলে 25 থেকে 30 দিনের মধ্যে আমার এই বেড তৈরির কোনো গুরুত্ব নেই। তার মানে এই পুরো সামনের 5 দিনের মধ্যে কি হয়ে যাবে, এই পুরো জিনিসটা ডিসচার্জ হয়ে বাইরে বেরিয়ে যাবে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের একটা পার্ট বলি। 5 দিনে খতম। যদি যদি কোনো কারণে যদি কোনো কারণে যদি কোনো কারণে জাইগোট ফর্মেশন হয়ে যায়, তাহলে আর এই জিনিসটা হবে কি? হবে না। তাহলে ওটা হলে তো তোমার ইয়ে বেরিয়ে যাবে, জাইগোটই বাইরে বেরিয়ে যাবে, ফলে এটা খুব চাপের ব্যাপার। এবার দেখো জাইগোট ফর্মেশন হয়েছে কি হয়নি সেটা কে ইন্ডিকেশন দেবে? আমি বললাম 14তম দিনে একটা ওভাম রিলিজ হয়ে গেল, তাহলে ওভামের যার মধ্যে ছিল তাকে আমরা কি বলছি? গ্রাফিয়ান ফলিকল। যদি স্পাম একে ফিউজ করে 46 করে দেয় এই কর্পাস লিউটিয়াম, তখন কি তৈরি করা শুরু করে? প্রোজেস্টেরন হরমোন। যদি ফিমেল বডিতে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়, তাহলে যতদিন প্রোজেস্টেরন থাকবে ততদিন এই লেয়ারটা স্টেবল থাকবে। তুমি ভাবো যদি জাইগোট ফর্মেশন হয়, তাহলে এ কি কর্পাস লিউটিয়াম প্রোজেস্টেরন শুরু করবে, এবং এ কিন্তু 25 তারিখ অব্দি প্রোজেস্টেরন হরমোন রিলিজ করতে করতে যায়। যখন দেখে যে আমার আর জাইগোট ফর্মেশন হয়নি, তখন ও প্রোজেস্টেরন বন্ধ করে দেয়, ইভেন কর্পাস লিউটিয়াম সহ এটা বাইরে বেরিয়ে যায়। ফলে আর কর্পাস লিউটিয়াম নেই, তার মানে প্রোজেস্টেরন হরমোন নেই, ফলে এই লেয়ারের আর কোনো গুরুত্ব নেই। ক্লিয়ার এইটুকু? তাহলে এরম ভাবে তোমার পুরো এই সাইকেলটা 1 মাসে পুরো রিসাইকেল হয়ে যায়, আবার 1 তারিখে নতুন ফেজ শুরু হচ্ছে। এখানে কমপ্লেক্সিটি হচ্ছে ফিমেল বডিতে কি কি কমপ্লেক্সিটি তৈরি হতে পারে। একটা হচ্ছে কারো 5 দিনের পরিবর্তে 7 দিন হতে পারে, কারো 5 দিনের পরিবর্তে 3 দিন হতে পারে, কারণ এটা ডিপেন্ড করছে সে বডি কি করে এটাকে অ্যাকসেপ্ট করছে। এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে, নাম্বার 1। দ্বিতীয়ত যে প্রচুর ব্লিডিং হতে পারে, যেটা, এবং দেখো তুমি যে হিসাব করে দেখো যে হিমোগ্লোবিন মেল বডিতে বেশি হয়, ফিমেল বডিতে কম কেন হয়? আয়রনের ঘাটতি কেন কম হয়? এই মেনস্ট্রুয়াল ফেজের জন্য হয়, প্রচুর ব্লিডিং হয়, সেই কারণে এই জায়গাগুলো হয়। এবার দেখো ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমার কি কি হতে পারে। একটা হচ্ছে আমি তোমাকে বললাম যে যে বেবি ফর্মেশন হচ্ছে, দেখো কখনো কখনো দেখেছো যে দুটো বাচ্চা তৈরি হচ্ছে। আচ্ছা একটা বাচ্চা হলে তো বোঝাই যাচ্ছে একটা স্পাম একটা ওভাম একটা জাইগোট একটা বাচ্চা। সেটা কি হতে পারে? মেলও হতে পারে ফিমেলও হতে পারে, সেটা ডিপেন্ড করছে 23 এর মধ্যে ওয়াই আছে না এক্স আছে। মেল বডি ইজ দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর whether a male body or female body will be produced, যাই হোক না কেন। দেখো এবার কখনো কখনো তুমি দেখবে টুইন তৈরি হয়েছে। আমার এখানে ক্লাস 10-এ দুটো মেয়ে পড়ে, আমি আজও চিনতে পারিনি ওই দুটো মেয়ের মধ্যে কোনটা সৃজিতা আর কোনটা শিলা, জানি না আমি। তারপর যে আবার মার্কস পড়ে থাকে, ঠিক আছে, তাহলে তো প্রশ্নই আসে না। তো সৃজিতা এবং শিলা এই দুজন হচ্ছে, তোমরা বলবে মনোজাইগোটিক টুইন না ডাইজাইগোটিক টুইন। দেখো বেসিক্যালি টুইন মানে হচ্ছে দুটো বাচ্চা তৈরি হচ্ছে, একটা হতে পারে মোনোজাইগোটিক আর একটা হচ্ছে ডাইজাইগোটিক। মানে মোনোজাইগোটিক মানে একটা জাইগোট থেকে দুটো বাচ্চা, আর ডাইজাইগোটিক মানে দুটো আলাদা আলাদা জাইগোট। আচ্ছা আমি বলেছি এই বছর বা এই মাসে এই ওভামটা অ্যাক্টিভ থাকবে, আর এই বছর এই মাসে এই ওভামটা অ্যাক্টিভ থাকবে, কিন্তু এরা সবসময় যে তোমার রুল ফলো করবে এমনটা নয়। দেখা গেলো এই ওভামটাও অ্যাক্টিভ হয়ে গেছে, এই ওভামটাও অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এও একটা ওভাম রিলিজ করেছে, এও একটা ওভাম রিলিজ করেছে। আর স্পামের অ্যাভেলেবিলিটি তো লাখো, যে এদিকে গেছে সেও লাভবান, যে এদিকে গেছে সেও লাভবান,
ঠিক আছে, তাহলে দুটো জাইগোট ফরমেশন হয়ে গেছে, তাহলে দুটো বাচ্চার বেড রেডি হয়েছে, তাহলে দুটো বাচ্চা তৈরি হলো। বলো এখানে দুটো বাচ্চাই মেল হবে না দুটো বাচ্চাই ফিমেল হবে, নাকি একটা বাচ্চা মেল একটা বাচ্চা ফিমেল যা খুশি হতে পারে? যা খুশি তো হতে পারে, হ্যাঁ, তোমার দুটো মেলও হতে পারে, দুটো ফিমেলও হতে পারে, একটা মেল একটা ফিমেলও হতে পারে, নো প্রবলেম। দুটো মেলের মধ্যে সেম ক্যারেক্টার দেখা যাবে না, আলাদা আলাদা ক্যারেক্টার, কারণ আলাদা আলাদা জাইগোট থেকে তৈরি হয়েছে। হতে পারে একটা ক্রিমিনাল, হতে পারে একটা আইএস অফিসার, ঠিক আছে, হতে পারে একটা ভীষণ কালো, হতে পারে একটা ভীষণ ফর্সা, ঠিক। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি ডাইজাইগোটিক টুইন। আচ্ছা, মোনোজাইগোটিক টুইন মানে হচ্ছে, আমি তোমাকে বলেছিলাম একটা জাইগোট দুটো হয়, তারপরে চারটে হয়, তারপরে আটটা হয়। আচ্ছা, এরা প্রত্যেকেই কি টোটিপোটেন্ট সেল, মানে এরা প্রত্যেকেই আলাদা আলাদা করে একটা বাচ্চা তৈরি করার পোটেন্সি রাখে। মানে ম্যাক্সিমাম একটা ফিমেল বডি 64টা বাচ্চা দিতে পারে ম্যাক্সিমাম, ঠিক আছে। যদি তুমি কোনো কারণে এই যেটা গ্যাস্ট্রুলা ফেজ বললাম সেই 64টা সেলওয়ালা জাইগোটটাকে বাইরে বার করে নিয়ে আসো, আর 64টা ফিমেল বডির জাইগোটে ইমপ্লিমেন্ট করো, তাহলে ওই প্রত্যেকটা ফিমেল বডি একটা করে বাচ্চা তৈরি করতে পারে। মানে তুমি এটাকে 64টা সেলকে আলাদা করতে হবে এর থেকে, এবং তাকে যদি 64টা ফিমেল বডিতে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে 64টা বাচ্চা, এর বেশি আর বাচ্চা দিতে পারে না। তো গ্রিনি সল্ট এগুলো আছে 16টা বাচ্চা, এবং 16টা বাচ্চাই বেঁচে আছে। জেনারেলি 16টা বাচ্চা বেঁচে থাকে না, যদি চারটে বাচ্চা বাঁচে না, তিনটে বাচ্চা অব্দি ম্যাক্সিমাম বেঁচে থাকতে দেখা গেছে, কিন্তু ওই মহিলার ক্ষেত্রে 16টা বাচ্চা অব্দি ম্যাক্সিমাম বেঁচে থাকতে দেখা গেছে, গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে, বুঝতে পারছো? মানে তাহলে কি করে তৈরি হয়েছে 16টা বাচ্চা? মোনোজাইগোটিক টুইন থেকে 16টাই কি হবে, ছেলে হবে বা 16টাই মেয়ে হবে, যাই হোক না কেন। দেখো তাহলে এখানে কি হতে পারে, এখানে ধরো কোনো কারণে এই যে জাইগোটটা দুটো ভাগে ভাগ হয়েছে, এবং আমাদের তো লাইফস্টাইলটা প্রচুর রাফ অ্যান্ড টাফ হয়ে গেছে, ফিমেল বলো মেল বলো, বাইক চালাচ্ছি, রয়্যাল এনফিল্ড চালাচ্ছি, সব চালাচ্ছি, মেয়েরাও তো চালাচ্ছে, ঠিক আছে। তার মানে প্রচুর ইরেগুলার, আগে যেমন ফিমেলরা ঘরে বসে থাকতো এখন তো আর ফিমেলরা ঘরে বসে থাকে না, তার মানে প্রচুর আন্দোলন হচ্ছে বডির মধ্যে। তাই কোনো কারণে এই দুটো আলতোভাবে জুড়ে আছে তো না, ছেড়ে গেল, ছেড়ে গিয়ে এক দুটো আলাদা আলাদা জায়গায় ইমপ্ল্যান্ট হলো, তাহলে এ আলাদা করে একটা বাচ্চা তৈরি করবে, এ আলাদা একটা বাচ্চা তৈরি করবে, তাহলে এখানে কি হবে, দুটো আইদার মেল হবে না দুটো আইদার ফিমেল হবে, এখানে একটা মেল একটা ফিমেল হওয়ার চান্স নেই, এবং এরা কি হবে, সমধর্মী সম ক্যারেক্টারের হবে। এটাকে বলা হয় কি, মোনোজাইগোটিক টুইন। এবার কমপ্লেক্সিটি কোথায় তৈরি হয়, প্রচুর আন্দোলন হচ্ছে, বাট এরা অল্প একটু জন্য জুড়ে রয়েছে, পুরো আলাদা হতে পারেনি। তো এও ইন্ডিভিজুয়ালি বাচ্চা তৈরি করবে, এও ইন্ডিভিজুয়ালি বাচ্চা তৈরি করবে, দেখালো মাথার পোর্শনটা জুড়ে আছে। কেন তৈরি হয় এগুলো? এই কারণেই তৈরি হয়, কারণ আলাদা হতে হতে গিয়েও একটু জায়গায় গিয়ে আটকে গেছে, তখন কি মাথার জায়গায় জুড়ে আছে বা পিঠের জায়গা জুড়ে আছে বা কোমরের পোর্শন জুড়ে আছে, কারণ কোমরের পোর্শনটা আলাদা হতে পারেনি, দুজনেই সিগন্যাল দিয়েছে কোমর তৈরি করা, তো ওই পোর্শনটা একটা কমন কোমর তৈরি করেছে, তাই কোমরের জায়গা অনেক ক্ষেত্রে দেখা গেছে এই জিনিসটা। তো এই হচ্ছে তোমার কি কি কমপ্লেক্সিটি হতে পারে, কিভাবে তৈরি হতে পারে, ঠিক আছে। তো এটাকে আমরা বলছি কি, উজেনেসিস বা স্পারমাটোজেনেসিস, যেটা মেল বডি বা ফিমেল বডি এরকম ভাবে ঘটে। আমরা যখন রিপ্রোডাকশন চ্যাপ্টারটা পড়বো তখন আমরা এই স্পারমাটোজেনেসিস বা উজেনেসিসের পুরো ডিটেলিংটা, মানে যেগুলো আমরা এখানে বললাম সেই পুরো ডিটেলিংটা 1 বাই 1 করে লাইনে লেখা থাকবে। আচ্ছা, ফটাফট দেখে নাও তো এখানে, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে এই যে মাইটোসিস সেল ডিভিশন বা মিওটিক সেল ডিভিশন কিসের মাধ্যমে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমি একবার রিক্যাপ করে দিচ্ছি জিনিসটা কি ছিল। ধরো কোন একটা সেল, এই সেলটা কি হচ্ছে, দুটো ভাগে ভাগ হচ্ছে না, তা দুটো ভাগে ভাগ হওয়ার জন্য এই দুটো প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। মানে এর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে, প্রথম কাজ হচ্ছে এই সেলের মধ্যে নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া, যাকে আমরা কি বলছি, ক্যারিওকাইনেসিস, মানে নিউক্লিয়াস ডাবলিং হলো। দেন এটার মধ্যে ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে তোমার সাইটোকাইনেসিস হয়ে আলটিমেটলি ক্লিভেজ ফারোটা এগিয়ে যাবে, এদিকে একটা সেল তৈরি করবে, এদিকে একটা সেল তৈরি করবে, এটাই তো প্রসেস। তো ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের ডিভিশন কিসের মাধ্যমে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মানে কি করে নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়। দেখো তাহলে প্রোফেজ ফেজে কি হয়,
দেখো প্রথমত একটা সেলকে যদি আমরা দেখি, সেলের মধ্যে কি রয়েছে, সেলের মধ্যে এটা হচ্ছে তোমার সেল মেমব্রেন, এটা কি তোমার নিউক্লিয়ার মেমব্রেন, মানে এটা নিউক্লিয়াস তো অ্যাকচুয়ালি। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, নিউক্লিয়ার জালক বা নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, এইগুলো রয়েছে, তাই না? তাহলে আমি কি চাইছি এই সেলের মধ্যে, এই ক্রোমোজোমটা দুটো ভাগে ভাগ হয়ে যাক, নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে যাক। তার মানে প্রথমত তুই ওদেরকে ডিভাইড করার জন্য আমার প্রথমে কি চাই, নিউক্লিয়ার মেমব্রেনটাকে আউট করতে হবে, নাহলে বাইরের ইনফ্লুয়েন্স কি করে ডিভাইড করবে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনটাকে প্রথমে ডিলিট করতে হবে এবং নিউক্লিয়ার ওলাসটাকে ডিলিট করতে হবে। তার মানে মার্কেটে বা সিস্টেমে আর কিন্তু আমার আলাদা করে কোনো নিউক্লিয়ার প্লাজম বা সাইটোপ্লাজম বলে কিছু থাকলো না। তাহলে নিউক্লিয়াসটা কোথার মধ্যে বেঁচে থাকছে, সাইটোপ্লাজমে নগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। এবার এই যে সাইটোপ্লাজমের যে তরলটাও কি করবে, এটা অনেকটা তোমার শক্ত একটা আবরণ দ্বারা থাকে। যখনই তুমি একে জলের মধ্যে দেবে, ধরো এই যে একদম ভালো একটা উদাহরণ মনে পড়ে গেল, ম্যাগি। ম্যাগিরে যখন আমরা বাইরে বার করে নিয়ে আসি তখন খুব শক্ত থাকে, জলে দিলে আস্তে আস্তে করে আলাদা হয় না। তার মানে ওই সেই জলের মধ্যে পড়ে কি হয়ে যাবে, সেপারেটেড হওয়া শুরু করবে। মানে আস্তে আস্তে করে দেখা যাবে এরকম ভাবে একটা করে, বা ধরো জুড়ে রয়েছে এরকম ভাবে পুরো একটা স্ট্রাকচার আলাদা হবে। এবার আমাদের যে যে এনজাইম গুলো রয়েছে এগুলো কি করবে, কাট করবে, কাট করে কতগুলো টুকরো করবে, কতগুলো টুকরো করবে, 46টা টুকরো করবে। কারণ 46টা কি হবে, ক্রোমোজোম হবে। তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে আমার এইভাবে সমস্ত ইয়েগুলো তোমার 46টা খণ্ডে ভেঙে গেল, 1 2 3 4 5। তাহলে এই হচ্ছে তোমার কাইনেটোকোর, মোটামুটি এইভাবে 46টা ক্রোমোজোম আমি কটা দেখালাম। তুমি বলো তাহলে এরা যদি ডাবলিং হতে যায় তাহলে এদের কতগুলো ক্রোমোজোম হতে হবে, 46-এর ডবল। 46-এর ডবল যদি তাহলে কি ক্রোমোজোম সার্ভাইভ করবে, করবে না। তাহলে এরা কি তৈরি করবে, একটা সিস্টার ক্রোমাটিড তৈরি করবে। প্রত্যেকে দেখো এরকম ভাবে এক একটা করে ডবল ডবল তৈরি করে দুটো করে ক্রোমাটিড তৈরি করবে, তাই না? তাহলে দেখো প্রোফেজ ফেজে কতটা হচ্ছে, প্রোফেজ ফেজে শুধুমাত্র এই ক্রোমোজোম গুলো এরকম 46টা খণ্ডে ভেঙে গেল, এইটুকুই কাজ। তাহলে দেখো কি হচ্ছে, নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিও ওলাস, এটা নিউক্লিও ওলি হবে অ্যাকচুয়ালি, NUCLEOLI। নিউক্লিওলাস আর নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাপিয়ার করে যাবে। দেখো এই যে ম্যাগি যেমন আলাদা করে সেপারেট হয়ে যাচ্ছে, তেমনি ডিহাইড্রেশন, কন্ডেনসেশন আর নিউক্লিয়েশনের মাধ্যমে কি হবে, ক্রোমোজোম গুলো ছোট ছোট ক্রোমোজোম তৈরি হবে। ঠিক আছে, এই ক্রোমোজোমটা কি বললাম, ছোট ছোট সিস্টার ক্রোমাটিড তৈরি করবে। দেখো এই যে করেছে, তাহলে দেখো 2 সিস্টার ক্রোমাটিড তৈরি করবে। ঠিক আছে, এবার দেখো এই যে তাহলে প্রত্যেকটা ক্রোমোজোমের কটা করে সিস্টার ক্রোমাটিড রয়েছে, 4টে করে সিস্টার ক্রোমাটিড রয়েছে। এবার দেখো এখানে এটা প্রোফেজ অবধি এই স্টেজ হলো। এবার দেখো মেটাফেজে কি হচ্ছে, ক্রোমোজোম গুলো তো হ্যাপাজার্ডলি ছড়িয়ে রয়েছে, তাহলে ওদেরকে কি করা হচ্ছে, সব একটা লেয়ারে সাজানো হচ্ছে। কোথায়, নিরক্ষীয় রেখায় বা বিষুব অঞ্চলে। তাহলে এটাকে আমরা কি বলছি, মেটাফেজ প্লেট। মানে একটা মেটাফেজ প্লেটে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি, তাহলে সমস্ত ক্রোমোজোম গুলো কি হলো, অর্গানাইজড হয়ে গেল। এবার বলো তো যদি ভাগ, এবার বলো তো অ্যাকচুয়ালি ক্রোমোজোম কতগুলো রয়েছে এখানে, 46x2 না, কেন এটা একটা এরকম কটা হলো, দুটো। তাহলে আলটিমেটলি এরকম ভাবে তুমি যদি দেখো এটা একটা এটা একটা, তাহলে কত, 46-এর ডবল হয়ে গেল। তাহলে আমরা এখানে কি করছি, এবার এখানে বেম তন্তু তৈরি হচ্ছে, মানে ক্রোমোজোমটাকে গাইড করার জন্য। দেখো বেম তন্তু তৈরি হচ্ছে, মানে যাকে আমরা বলি স্পিন্ডেল ফাইবার। তাহলে এখানে কি হচ্ছে, তোমার বেম তন্তু তৈরি হচ্ছে। তাহলে দেখো প্রত্যেকটা ক্রোমোজোমের সঙ্গে বেম তন্তু যুক্ত হচ্ছে। এবার কি হচ্ছে, এই ক্রোমোজোমটা ভাগ হয়ে যাচ্ছে, এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে, মানে ভাগ হয়ে গিয়ে, মানে বলতে পারো এখান থেকে এরা সেপারেট হয়ে যাচ্ছে। আচ্ছা সেপারেট হতেই পারে, এই ক্রোমোজোমটা এদিকে দৌড়াতে পারে, এদিকে দৌড়াতে পারে, তার জন্য ওদের আগে আমি দড়ি দিয়ে আটকে দিয়েছি যে ভাই আমি তোমাকে টেনে নিয়ে আসবো। তার মানে এই ক্রোমোজোমটা দেখো এই বরাবর কি করবে, মুভ করবে, এই দিকে মুভ করবে, এই দিকে মুভ করবে, সবাই মুভ করবে আর এই দিকে মুভ করবে। মানে 46-এর হাফ, মানে 46x2, একটা 46 এই দিকে যাবে আর একটা 46 এই দিকে যাবে। মানে দিনের শেষে তুমি দেখতে পাবে কি,
ছেচল্লিশের মুভমেন্ট যাকে আমরা বলি অ্যানাফেজিও মুভমেন্ট, কারণ এই জিনিসটা কোথায় দেখা যায়, অ্যানাফেজে দেখা যায়, তাকে আমরা কি বলি অ্যানাফেজিও মুভমেন্ট, মানে ক্রোমোজোম গুলো কোন দিকে মুভ করবে, টুয়ার্ডস দা পোল, পোলের দিকে মুভ করবে। আচ্ছা এই সময় না বিভিন্ন শেপের আমরা ক্রোমোজোম দেখতে পাই, ঠিক আছে, সেটা হচ্ছে ভি শেপের ক্রোমোজোম, এল শেপের ক্রোমোজোম, জে শেপের ক্রোমোজোম বা আই শেপের ক্রোমোজোম। দেখো বেসিক্যালি একটা ক্রোমোজোমে তুমি যদি এটা দেখো, এটাকে আমরা কি বলি, সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এই যে পজিশনটা দেখো, যদি এই ক্রোমোজোমটা তোমার কোনো কারণে ধরো এরকম এক্স্যাক্টলি দুটো ক্রোমাটিডই সমান সমান হলো, তাই কার মধ্যে দেখতে হবে এটা, কারণ এটা তৈরি হচ্ছে কখন, এখানেই কোনটা কোথায় কাটা হয়েছে তার বেসিসেই তো হবে, মানে ধরো একটা ক্রোমোজোমের এখানে কাটা হয়েছে, কোনটা ক্রোমোজোমের এখানে কাটা হয়েছে, কোনটা ক্রোমোজোমের এখানে কাটা হয়েছে, তার মানে কি এইটুকু ক্রোমাটিড তৈরি করবে আর এই এত বড় ক্রোমাটিড তৈরি করবে। তার মানে যদি এক্স্যাক্টলি মাঝে থাকে তাহলে কি শেপ তৈরি করবে ক্রোমোজোম, ভি শেপ, তাহলে এটাকে আমরা বলি মেটাসেন্ট্রিক, ঠিক আছে। যদি এই ক্রোমোজোমটার ধরো একটা বাহু বড়, একটা বাহু তার থেকে একটু ছোট, পুরো সমান নয়, তাহলে সে কি শেপ তৈরি করবে, এল শেপ। যদি দেখি যে না এ আরেকটু ছোট, ওটা আরেকটু বড়, তাহলে এটা কি শেপ তৈরি করবে, জে শেপ, জের মতো দেখতে না দেখো, আর দেখা যাচ্ছে না ওর মাথায় আর কিছু নেই বলা যায়, পুরোটাই এরকম, তাহলে কার মতো দেখতে হবে এটা, আই শেপ। তাহলে এখানে কেন এইগুলো তো এখানেও তৈরি হয়েছিল, তাহলে আমরা এখানে কেন বলছি, বেসিক্যালি যখনই ক্রোমোজোমটা ভাগ হয়ে যাবে, এখানে কি বুঝতে পারছিলে দুটো ভি শেপ যদি এরকম থাকে তাহলে কি এক্স্যাক্টলি ভি বলা যাচ্ছিল, দুটো এল যদি এখানে থাকে তাহলে কি আমরা বলতে পারছি না এল, না, যখন এটা ভেঙে যাবে তখন দেখো একটা এল অ্যাকচুয়ালি দেখা যাবে, তাই না। তার মানে আমরা বেসিক্যালি অ্যানাফেজিও মুভমেন্টে গিয়ে ক্রোমোজোমের বিভিন্ন শেপ বুঝতে পারি। তার মানে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে সেল ডিভিশনের কোন ফেজে ক্রোমোজোমের অ্যানালজি সব থেকে ভালো বোঝা যায়, অ্যান্সার কি হবে অ্যানাফেজ। তাহলে অ্যানাফেজ হচ্ছে স্টেজ যেখানে সব থেকে ক্রোমোজোমকে আমরা ভালো করে অবজার্ভ করতে পারি বিভিন্ন শেপে, যাকে আমরা মেটাসেন্ট্রিক বলছি, সাব মেটাসেন্ট্রিক বলছি, অ্যাক্টোসেন্ট্রিক বলছি বা টেলোসেন্ট্রিক বলছি, ক্লিয়ার। আচ্ছা টেলোফেজে কি হবে, প্রত্যেকটা ক্রোমোজোম টেল রিজিয়নে পৌঁছে গেছে, তাহলে আবার আমার কি তৈরি হবে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, তাহলে এখান থেকে হয়ে আলটিমেটলি দুটো 46 ক্রোমোজোম তৈরি হলো। এবার দেখো ক্লিভেজ শুরু হয়েছে, আলটিমেটলি দুটো আলাদা আলাদা ক্রোমোজোম বা আলাদা আলাদা সেল তৈরি হলো। তার মানে এখান থেকে তোমার পড়ার বিষয় কি, এখান থেকে পড়ার বিষয় হচ্ছে যে কোন স্টেজে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাপিয়ার করে, অ্যান্সার কি হবে প্রোফেজে। ডিহাইড্রেশন, কনসেন্ট্রেশন বা নিউক্লিয়েশন কোন স্টেজে হয়, প্রোফেজে। তোমার এই যে তোমার যে ক্রোমোজোম গুলো দুটো করে সিস্টার ক্রোমাটিড তৈরি করে কোন ফেজে, প্রোফেজ ফেজে। আচ্ছা ক্রোমোজোম গুলো তোমার কোন প্লেটে সজ্জিত থাকে, মেটাফেজ প্লেটে। মেটাফেজ প্লেট কোথায় থাকে, নিরক্ষীয় অঞ্চলে। আচ্ছা স্পিন্ডল ফাইবার তৈরি হয় কোথায়, মেটাফেজ স্টেজে ইনিশিয়েশন হচ্ছে। অ্যানাফেজিও মুভমেন্ট দেখা যায় কোথায়, অ্যানাফেজে। বিভিন্ন শেপের ক্রোমোজোম দেখা যায় কোথায়, অ্যানাফেজে। টেলোফেজ থেকে কোনো কোশ্চেন আসে না, বাট পুরো প্রোফেজের উল্টো ঘটনাটা ঘটে, প্রোফেজে যা যা ঘটেছে তার উল্টোটা ঘটে আলটিমেটলি দুটো আলাদা আলাদা ক্রোমোজোম তৈরি হয় এবং ডিভাইড হয়ে যায়। আচ্ছা আমরা এই যে এত সহজে প্রোফেজ স্টেজটা বললাম, এই প্রোফেজ স্টেজও আবার 5টা স্টেজের মধ্য দিয়ে কমপ্লিট হয়, লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। মানে যে বললাম হুট করে যে ক্রোমোজোম গুলো ভেঙে যায়, ভেঙে দুটো করে সিস্টার ক্রোমাটিড তৈরি করে, এই প্রসেসটা 5টা স্টেজের মধ্য দিয়ে হয়। সেটা কি, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। বুঝতে পারছো, মানে আলটিমেটলি আমরা একবারেই যে প্রোফেজে বলে দিলাম যে প্রোফেজে দুটো করে সিস্টার ক্রোমাটিড তৈরি হচ্ছে, কিন্তু বেসিক্যালি এই যে একটা তোমার যেটা নিউক্লিয় জালক, সেখান থেকে এরকম ক্রোমোজোম ফরমেশন কি এত সহজে হবে, অনেকগুলো স্টেজ, স্টেজ 1, 2, 3, 4 and 5, 5টা স্টেজের মাধ্যমে কি হবে এই প্রসেসটা কমপ্লিট হবে। তাহলে সেই 5টা প্রসেস কি, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। দেখো তার মানে এটা কিন্তু প্রোফেজ স্টেজ হচ্ছে, মানে প্রোফেজ স্টেজ মানে নিউক্লিয়ার এনভেলপ ডিসঅ্যাপিয়ার করবে, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার করবে এবং ক্রোমোজোমটা দুটো করে সিস্টার ক্রোমাটিড তৈরি করবে, এই তো।
তাহলে এই হওয়া অবধি প্রথমে যে লেপ্টোটিন ফেজ, লেপ্টোটিন ফেজে কি হবে, ক্রোমোজোম গুলো প্রথমে ম্যাগির মতো এরম ভাবে আলাদা হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার কি লেপ্টোটিন ফেজ। দেখো বলছে সুতোর মতো তোমার ফুলের তোড়ার মতো একটা স্টেজ তৈরি করে, এটাকে বলা হয় বোকে স্টেজ। পরীক্ষায় কোশ্চেন দেয় যে কোন ফেজকে আমরা বোকে স্টেজ বলে থাকি, লেপ্টোটিনন কেন ফুলের তোড়ার মতো একটা স্ট্রাকচার তৈরি করে, কারণ কি সবগুলো এরকম ভাবে ঝুলে থাকে, তাহলে ফুলের তোড়ার মতো একটা স্ট্রাকচার তৈরি করে, তাই বোকে স্টেজ বলা হয় লেপ্টোটিন ফেজকে। ঠিক। নেক্সট দেখো জাইগোটিন ফেজে কি হচ্ছে, জাইগোটিন ফেজে হচ্ছে দেখো এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো অ্যারেঞ্জ সাইড বাই সাইড এবং সাইন্যাপসিস তৈরি করে আলটিমেটলি। দেখো এই যে দুটো ক্রোমোজোম এরা এখনো তো আলাদা হয়নি, দেখো বেসিক্যালি এদের যে এই যে মাঝের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা কি বলে থাকি, সাইন্যাপসিস। এই সাইন্যাপসিসের মাধ্যমে এরা পরস্পর কি থাকে, জুড়ে থাকে। ঠিক আছে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স এক ধরনের প্রোটিন আছে, এই প্রোটিন দ্বারা কি হয় এরা জুড়ে থাকে। দেখো হোমোলোগাস ক্রোমোজোমস আর অ্যারেঞ্জ সাইড বাই সাইড এন্ড সাইন্যাপসিস থাকে। দেখো ক্রোমোজোমস আর অ্যাটাচড বাই সাইন্যাপটোনিমাল প্রোটিন কমপ্লেক্স, যেটা আলটিমেটলি এই যে তোমার সেগমেন্টস তৈরি করছে। মানে মোদ্দা কথায় এই যে তোমার ইয়েটা তৈরি হলো ম্যাগির মতো যে ফেজটা, তারা কি করছে, তারা আবার দুটো করে সিস্টার ক্রোমাটিড তৈরি করছে না। তাহলে এই যে এরা অ্যাকচুয়ালি এরকম এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন বা ক্রোমোজোমের ডাবলিং এগুলো করে আলটিমেটলি এরকম দুটো করছে। তাহলে এরা পাশাপাশি থাকবে কিসের মাধ্যমে, একটা প্রোটিন কমপ্লেক্স এদের জুড়ে রাখবে, যাদের আমরা বলছি সাইনোপ্টোনিমাল প্রোটিন কমপ্লেক্স। আচ্ছা দেখো একসাথে থাকতে থাকতে ভালোবাসা তৈরি হবেই। এখানে অনেকেই আমরা চিনতাম না, অনেককে কারো সঙ্গে গভীরতা অলরেডি অনেকটা বেড়ে গেছে, কারো কাছে গভীরতা আরো কিছুদিন থাকতে থাকতে বাড়বে। এটাই তো হচ্ছে, মানে একসাথে তোমরা কাউকে চিনতে না, হঠাৎ করে একটা ভালোবাসা তৈরি হচ্ছে, আর তো মাঝে ভালোবাসার দিন তো এসেই গেল না, এসেই গেল, আর একটা ভালোবাসার দিনও তোমরা দেখতে পাবে হয়তো। ঠিক আছে, তো এখানে একসাথে থাকতে থাকতে তাহলে এরাও পাশাপাশি রয়েছে, এদের মধ্যে কি তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, মানে এরা আরো কাছে আসবে। ঠিক আছে, তো দেখো আলটিমেটলি এই ক্রোমোজোম গুলো কি হবে, পরস্পরকে ক্রস করবে। মানে ধরো এই ক্রোমোজোম গুলো নর্মালি কি হচ্ছে, নর্মালি দেখো এরা এরা তোমার পাশাপাশি রয়েছে, তো লজিক্যালি এরা কখনোই পরস্পরের সঙ্গে মিক্স করবে না, এরা আলাদাই থাকবে এবং আলাদাভাবেই কি ভাগ হবে। যেটা তোমরা এখানে দেখেছিলে, দেখো দুটো ক্রোমোজোম ভাগ হয়ে গেছে না, দেখো একটা পার্ট এখানে গেছে, একটা পার্ট এখানে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এরা দীর্ঘদিন বা দীর্ঘ সময় একসাথে থাকতে থাকতে এদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়, একটু গভীর ভালোবাসা। তো গভীর ভালোবাসা তৈরি হওয়ার জন্য পাশাপাশি থাকতে থাকতে এরা কি করে, পরস্পরকে ক্রস করে দেয়। ধরো এইটা এইদিকে চলে যায় আর এইটা এইদিকে চলে যায়, তাই না? তা দেখো যখনই ক্রসিং হয়ে গেল তখনই ইন্টারচেঞ্জ হবে, খুব স্বাভাবিক। তার মানে দেখো আলটিমেটলি দিনের শেষে তোমাকে আলাদা হতেই হবে, ব্যাচ শেষ তো শেষ, কিন্তু আলটিমেটলি দেখো ওরা কি হচ্ছে, কিন্তু কিছু ভালোবাসা জিনিস তো থেকেই যায় নাকি, আলাদা হয়ে যাওয়ার পরে তো তুমি যে টেডি বিয়ারটা দিয়েছো সেটা থেকেই যায়, আর ফেরত পাও তুমি, যে চকলেট দিয়েছো তা শেষ। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে যখন এদের সেপারেশনের জায়গা চলে আসে তখন এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। এই এদের এই যে ইমপ্রিন্টিং থেকে গেছে, ভালোবাসার ইমপ্রিন্টিং, মানে এর একটা পোর্শন লাল হয়ে গেছে আর এর একটা পোর্শন নীল হয়ে গেছে, মানে ক্রোমোজোমের ক্রোমাটিডের কি হলো, আদান প্রদান হলো। আচ্ছা সত্যি অর্থে যে এই যে সিনারিওটা, এই সিনারিওটা হলে পরে কি হবে, মায়ের অ্যাকচুয়াল যে ক্যারেক্টার, বাবার অ্যাকচুয়াল যে ক্যারেক্টার সেটা কি থাকবে, থাকবে না। কারণ যদি এরকমটা হতো তাহলে মা আর বাবার ক্যারেক্টার ইনট্যাক্ট থাকতো, কিন্তু যখন এদের মধ্যে মিক্সিং হয়ে গেল তখন মায়ের অর্ধেক জিন আর বাবার অর্ধেক জিন নিয়ে একটা নতুন ক্রোমোজোম তৈরি হয়ে গেছে, মায়ের অর্ধেক জিন আর বাবার অর্ধেক জিন দিয়ে আর একটা নতুন ক্রোমোজোম তৈরি হয়ে গেছে। তার মানে এই যে দেখো এদের মধ্যে কি তৈরি হবে, এই এক্স লাইক স্ট্রাকচারকে আমরা বলে থাকি কি কায়াজমা, মানে এদের মধ্যে একটা কায়াজমা ফরমেশন হবে। এবং এই কায়াজমার ফরমেশন মানে হচ্ছে আলটিমেটলি এদের মধ্যে ক্রোমাটিডের ইন্টারচেঞ্জ। তার মানে আমরা যে প্রকৃতিতে টিকে থাকতে পারি বা আমাদের যে ক্রমাগত এভিলিউশন হচ্ছে, আমার বাবাকে ল্যাপটপে বসিয়ে দাও, ল্যাপটপ অন করতে হয় কি করে আমার বাবা জানবে না,
অথচ আমরা এখন ল্যাপটপে কাজ করছি, আমাদের যারা নেক্সট জেনারেশন হবে তারা আর বলার কিছু থাকে না, তারা এখনই ফোন চালাতে পারে, ঠিক আছে? তো আলটিমেটলি এটা হচ্ছে তোমার কি, আলটিমেটলি এগুলো কেন হচ্ছে, ওই ইন্টারমিক্সিং অফ ক্রোমোজোমের জন্য ক্রমাগত এভলিউশন হচ্ছে। তাহলে যখন তোমার এই দেখো প্যাকার্ডিন স্টেজে কি তৈরি হচ্ছে, তাহলে ক্রস ওভার হচ্ছে, আর ডিপ্লোডিন স্টেজে কি হচ্ছে, টার্মিনালাইজেশন অফ কায়াজমা। মানে তোমাকে অ্যাট এনি হাউ সেপারেশন হতেই হবে। তার মানে দেখো তোমরা ধরো এরকম ভাবে একটা কায়াজমা তৈরি করেছে, তাহলে আলটিমেটলি যে সেপারেট হতে হবে, তো সেপারেট হওয়ার সময় কি দুজনকে টানা হবে, এই বেমতন্তু একে টানবে আর এই বেমতন্তু একে টানবে। তো সেই জন্য কি হয়, এখান থেকে ছিঁড়ে ওই দিকে চলে যায়, এই দিকে চলে যায়, কেটে যায়। তো এটাকে বলা হয় টার্মিনালাইজেশন অফ কায়াজমা। মানে কিভাবে এরা আলাদা হয়, এরকম থাকে, ধীরে ধীরে টার্মিনালাইজেশন মানে আরেকটু ছোট হয়, তারপরে গিয়ে এরকম গিয়ে সেপারেশনটা হয়ে যায়, ঠিক আছে? তাই বলা হচ্ছে টার্মিনালাইজেশন অফ কায়াজমা, কায়াজমাটা আলাদা আলাদা করে ছোট হয়ে হয়ে সেপারেশন হয়ে যায়। সেপারেশন কমপ্লিট এখনো বলা যাবে না, কারণ কি হচ্ছে না, প্রসেসিংটা তো কত ফ্র্যাকশন অফ সেকেন্ড, ধরো 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। তো এটা বেসিক্যালি টার্মিনালাইজেশন হয়। আলটিমেটলি তোমার সেপারেশনটা তোমার ডায়াকাইনেসিস ফেজে হচ্ছে। দেখো দ্য লাস্ট ফেজ অফ প্রফেজন, যেখানে তোমার কি হচ্ছে, ওই যে নিউক্লিয়ার প্লাজম বা ওইগুলো পুরোটাই ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে এবং কায়াজমাটা তোমার পুরোপুরি সেপারেশন হয়ে যাচ্ছে, পুরো দুটো আলাদা আলাদা বাইভ্যালেন্ট ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে এটা হওয়ার পরে দেন শুরু হচ্ছে আমার কোন ফেজ, মেটাফেজ। মেটাফেজে দেখো এরা পরস্পর মেটাফেজ প্লেটে সজ্জিত হলো, বেমতন্তু একে টেনে নিল, তার মধ্যে কি যা ইন্টারমিক্সিং হয়ে গেল। এটা হচ্ছে তোমার পুরো প্রসেসটা, যেটা তোমার কোষ বিভাজনের ক্ষেত্রে হচ্ছে। মানে এতগুলো প্রসেসের মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে, আমার ক্রোমোজোমটা দুটো ভাগে বা নিউক্লিয়াসে দুটো ভাগে ভাগ হচ্ছে। আচ্ছা শুধু তো নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হলে হবে না, এখন কি দরকার আমার, সাইটোপ্লাজমেরও দুটো ভাগ, তো সেটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস, যেখানে সাইটোপ্লাজম দুটো ভাগে ভাগ হচ্ছে। আচ্ছা দেখো এই যে সাইটোকাইনেসিস, সেখানে কি হচ্ছে, দেখো সাইটোকাইনেসিস প্ল্যান্টের একরকম ভাবে হয় আর উদ্ভিদে বা অ্যানিমেলে আর একরকম ভাবে হয়। তো পরীক্ষায় কোশ্চেন দেবে যে সেল প্লেটের মাধ্যমে সাইটোকাইনেসিস কোন স্টেজে হয়, অ্যান্সার কি হবে, প্ল্যান্টের বডিতে সেল প্লেটের মাধ্যমে হয়, আর অ্যানিমেল বডিতে কিসের মাধ্যমে হচ্ছে, ক্লিভেজ বা তোমার ফারোর মাধ্যমে। মানে ধরো তোমার একটা আটার যে গোলাগুলো হয়, তুমি দুটো ভাগে ভাগ করবে, আমরা কি করি এখানে আঙুল দিয়ে প্রেস করে ওটাকে আলাদা করে দেন ছিঁড়ে ফেলি। ক্লিভেজ মানেই হচ্ছে তাই, মানে একটা এখানে একটা ফাটল তৈরি হবে, সেখান থেকে দুটো আলাদা হয়ে যাবে। আর এই যে সাইটোকাইনেসিস মানে ফ্যাগমোপ্লাস্ট, প্ল্যান্ট বডিতে ইকুয়েটোরিয়াল জোনে এক ধরনের ফ্যাগমোপ্লাস্ট তৈরি হয়, যেটা আলটিমেটলি একটা শক্ত লেয়ার তৈরি করে, একটা চাকুর মতো তৈরি করে, সেখানে চক করে কেটে দেয়। এটা হচ্ছে তোমার, তাহলে পরীক্ষায় কোর্সে দেবে যে সেল প্লেট কোথায় হচ্ছে, প্ল্যান্ট বডিতে, আর ক্লিভেজ কোথায় হচ্ছে, তোমার অ্যানিমেল বডিতে। ক্লিয়ার, কোনো প্রবলেম নেই এই অবধি? আচ্ছা তাহলে এটা হচ্ছে পুরো সেল ডিভিশনের ক্লাসটা। তো আমরা কয়েকটা এক্সট্রা ইনফরমেশন একটু লিখে রাখবো, যেটা থেকে পরীক্ষায় কোশ্চেন দেবে। দুটো তিনটে পয়েন্ট একটু লিখে রাখো তো, লেখো। লেখো সিগনিফিকেন্স অফ মিওসিস, সিগনিফিকেন্স অফ মিওসিস। মিওসিসের সিগনিফিকেন্স কি? নাম্বার 1, consistency of chromosome, consistency of chromosome number, consistency of chromosome number। মানে আলটিমেটলি এই যে 46টা ক্রোমোজোম, যদি মিওসিস 1 না হতো, হ্রাস বিভাজন না হতো, তাহলে 46টা কি ডবল ডবল হয়ে যেত না? হ্রাস বিভাজন হওয়ার জন্যই তো 23 হচ্ছে, তার জন্যই গ্যামেট ফর্মেশন হচ্ছে। তাহলে গ্যামেট ফর্মেশনের জন্য আমার কি দরকার, মিওসিস অবশ্যই দরকার, কারণ কনসিস্টেন্সি অফ ক্রোমোজোম, তখনই তো একটা মায়ের 46-এর 23 আর বাবার 46-এর 23 মিলিত হয়ে একটা 46 তৈরি করবে। যদি উভয় পক্ষ থেকেও 46 আসতো, তাহলে একটা জাইগোট তো ফর্মেশন হতে পারতো না, না? সেই জন্য কনসিস্টেন্সি অফ ক্রোমোজোমটাকে রাখার জন্য মিওসিস দরকার হয়। নেক্সট হচ্ছে
recombination of gametes through crossing over recombination of gamete through crossing over মানে ক্রসিং ওভারের মাধ্যমে রিকম্বিনেশন হচ্ছে, তার জন্যই কি হচ্ছে আমার নতুন ক্যারেক্টারের সন্তান তৈরি হচ্ছে। মানে তুমি ভাবো যদি এই যে আজকে ভাবো যে যদি আমরা দেখি ক্লোনিং বলে কোন একটা প্রসেস আছে জানো? ক্লোনিং যেটা কি লিগাল নয়, কারণ সত্যি কথা বলতে যে আমরা যে মেল ওরিয়েন্টেড সোসাইটি বলছি, অথচ পুরো সোসাইটি হিসাব করলে দেখা যায় ফিমেল ওরিয়েন্টেড। কারণ উইদাউট ফিমেল এই নেচার ইমব্যালেন্সড, কারণ একটা ফিমেল যদি চায় তাহলে উইদাউট মেল সে সন্তান তৈরি করতে পারে, কিন্তু একটা মেল হাজারো চেষ্টা করলে সে কোনোভাবেই তার নেক্সট জেনারেশন রাখতে পারবে না। কেন? এই প্রসেসটার নাম হচ্ছে ক্লোনিন মানেই হচ্ছে তোমার এটা তুমি যে কোনো, তুমি ভাবো ক্লোনিন হতে পারে যে কোনো বডি সেল থেকে, তাই আমি ক্লোনিন তৈরি করতে পারি। মানে ধরো আমার একটা স্কিন সেল নেওয়া হয়েছে, খুব ভালো করে বুঝবে যে স্কিন সেলটাকে, আচ্ছা স্কিন সেলটা কি সত্যি অর্থে একটা সময় টোটিপোটেন্ট সেল ছিল না? আচ্ছা যখন 64টা ক্রোমোজোম তৈরি হয়েছিল তখন সেটা কি? তখন সেগুলো সবই টোটিপোটেন্ট সেল বলেছিলাম আমি। তাহলে ধীরে ধীরে অ্যাম্বিয়েন্স পেয়ে ও কি হয়েছে, স্কিন সেল তৈরি করেছে। বাট সায়েন্টিস্টরা এটা সাকসেসফুল হয়েছে যে একটা স্কিন সেল বা একটা লিভার সেল বা একটা ব্রেন সেল এইগুলোকে সিস্টেমের বাইরে এনে যদি তাকে আর্টিফিশিয়াল অ্যাম্বিয়েন্স দেওয়া হয় তাহলে তাকে আবার পুনরায় টোটিপোটেন্ট সেলে কনভার্ট করা যায়। তাহলে এই স্কিন সেলটাকে নিয়ে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে নিয়ে তাকে কি কনভার্ট করছি আমি, টোটিপোটেন্ট সেলে। টোটিপোটেন্টের ভালো উদাহরণ দিচ্ছি। ধরো আমরা যখন ক্লাস 9-10-এ ছিলাম তখন আমরা সব পড়তাম না, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি সব। তা তুমি বলো 9-10-এর পর থেকে আমি চাইলেই কিন্তু ডাক্তার হতে পারি, আমি চাইলেই কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারি, আমি চাইলেই কিন্তু একজন প্রত্নতত্ত্ববিদ হতে পারি, চাইলেই একজন জিওগ্রাফার হতে পারি। কেন? কারণ আমার জিওগ্রাফিরও নলেজ রয়েছে, হিস্ট্রিরও নলেজ রয়েছে, ম্যাথসেরও নলেজ রয়েছে। মানে এই স্টেজটাতে প্রত্যেকটা বাচ্চা কি থাকে, টোটিপোটেন্ট থাকে। আচ্ছা যখনই সে ডাক্তার হওয়ার মানসিকতা নেয় তখন সে কি 11-12-এ সায়েন্স নেয়, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির বাইরে, ম্যাথসের বাইরে সে আর পড়াশোনা করে না। তার মানে যখন দেখলো যে আমি সায়েন্স জেনে গেছি, মানে সে তখন কি হয়ে যায়, প্লুরিপোটেন্ট সেল। কেবলমাত্র তার সে এই ফিল্ড থেকে বায়োলজি নিয়েও পড়াশোনা করতে পারে, এই ফিল্ড থেকে ফিজিক্স নিয়েও পড়াশোনা করতে পারে, এই ফিল্ড থেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারে বা ম্যাথস নিয়ে পড়াশোনা করতে পারে। সে ঠিক করলো আমি যেহেতু ডাক্তার হবো আমি বায়োলজি নিয়ে পড়াশোনা করব, তাহলে সে ধীরে ধীরে ইউনিপোটেন্টে কনভার্ট হচ্ছে, মানে সে এখন বায়োলজি। তাহলে বায়োলজিতে সে গ্র্যাজুয়েশন কি নিল, বায়োলজি। তাই গ্র্যাজুয়েশনের প্রথমে দেখবে বোটানিও পড়তে হয়, জুলজিও পড়তে হয়, ফিজিওলজিও পড়তে হয়। তার মনে হচ্ছে আমি ডাক্তারই পড়বো, তাহলে সে মাস্টার ডিগ্রিতে ফিজিওলজি নিয়ে পড়াশোনা করছে, হিউম্যান বডি নিয়ে। তার মানে এই নয় সে যদি এখন কম্পিটিটিভ এক্সাম দিতে চায় তাহলে সে কি পুনরায় আবার 9-10-এর পড়াশোনা করে না? আচ্ছা তোমরা করছো না, তোমরা গ্র্যাজুয়েশন পাস করে ইউনিপোটেন্ট হয়ে যাওয়ার পরে পুনরায় হিস্ট্রি, জিওগ্রাফি পড়ছো না? সম্ভব তো। তার মানে একটা স্কিন সেলও তো এরকম ভাবে হয়েছে, বাট স্কিন সেলকে অ্যাম্বিয়েন্স দিয়ে পুনরায় 9-10-এর বাচ্চা তৈরি করা যায় না? তার মানে স্কিন সেলটাকেও তুমি কি করতে পারো, একটা টোটিপোটেন্ট সেলে কনভার্ট করতে পারছো। এখন তোমরা টোটিপোটেন্ট হয়েছো। আচ্ছা তোমাকে ম্যাথসের কোশ্চেন করলেও তুমি বলো হ্যাঁ আমি পারবো, হিস্ট্রির কোশ্চেন ধরলেও বলো পারবো, জিওগ্রাফি পারবো, কারেন্ট অ্যাফেয়ার্স পারবো, মানে সবই পড়ছি। বাট কদিন আগেও তুমি শুধু জুলজি পড়েছো, শুধু ম্যাথস পড়েছো, শুধু কেমিস্ট্রি পড়েছো। তার মানে ওই ফিমেল বডি থেকে একটা স্কিন সেল নেওয়া হলো, দিয়ে তাকে আমি আবার ডব্লিউবিসিএস এর মতো ফিল্ডে রেখে দিলাম। মানে তাকে আবার আমি যে জিনগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে তাকে আবার অ্যাক্টিভেট করার চেষ্টা করলাম। তার মানে এর মধ্যে তো ব্রেন তৈরি করার সেল ছিল বাট সে ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে। আচ্ছা এর মধ্যে হিস্ট্রি পড়ার সেল ছিল বাট সেগুলো ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে যখন সে বায়োলজি চুজ করেছে। বাট এখনো তো সে পড়লে মনে পড়বে হ্যাঁ পড়েছিলাম হিস্ট্রি, হ্যাঁ পড়েছিলাম হরপ্পান সিভিলাইজেশন। তো এই যেখানে আমরা কি করছি, এই জায়গাতে আমরা কিন্তু তাকে পুনরায় টোটিপোটেন্ট সেলে কনভার্ট করছি। টোটিপোটেন্ট সেলে কনভার্ট করে মায়ের বডিতে যদি আবার ইমপ্ল্যান্ট করা হয় তাহলে একদম মায়ের মতো দেখতে অবিকল বাচ্চা তৈরি হবে। কারণ এখানে কোনো মিক্সিং হয়নি, গ্যামেট মিক্সিং হয়নি। বডি সেল মানে তাকে সেই মনোজাইগোটিক টুইনের মতো হবে, মানে ওই একটা জাইগোট ফর্ম করলাম আমি আবার,
একটা স্কিন সেল থেকে। তার মানে পুরো অবিকল কার মতো দেখতে হবে? মায়ের মতো। ওসামা বিন লাদেন 11টা কেন হয়েছিল জানি না, ক্লোনিং করেছিল কিনা, ও আগে থেকে ওর বাবা মা প্ল্যান করেছিল হয়তো, 11টা ওসামা বিন লাদেন বানিয়েছিল। ঠিক আছে, বেসিক্যালি তো এখানে কি হয়, এখানে কেন ক্লোনিংটাকে ইলিগাল করা হয়েছে বলো? তুমি ক্রাইম করেছো, তুমি ধরে নিয়ে গেছে তাকে, কারণ একই রকম দেখতে, ইভেন তাদের ফিঙ্গার প্রিন্টিং ডিএনএ সব এক, তুমি কখনো তাকে প্রুভই করতে পারবে না সে এক নয়। সেই জন্য ক্লোনিং পদাটাকে আমাদের ইলিগাল ঘোষণা করা হয়। কিছু কিছু অ্যানিমেলের ক্ষেত্রে ক্লোনিং করা হয়, তাকে বাঁচিয়ে রাখার জন্য হতে পারে, বা তার রিপ্রোডাকশন বা আমাদের ধরো খাবারের সোর্সটাকে বাড়ানোর জন্য ক্লোনিং করা যেতে পারে। যে কোনো সেল, আমি স্কিন সেল নিলাম যেটা সবথেকে কঠিন সেল, যে কোনো সেলকে করা যায়। কোথায় জাইগোট ফর্ম, স্পাম কোথায় পেলে? না ওটা তো একটা স্কিন সেলকে আমি প্রথমে, একটা স্কিন সেল মানে কতগুলো সেল, ক্রোমোজোমটা 46টা রয়েছে, বাট এখানে অ্যাক্টিভ কি শুধুমাত্র স্কিন তৈরির জিন, বাট এখানে কি হেড বা অন্যান্য সব কিছু তৈরির জিনগুলো কি ইনঅ্যাক্টিভেট আছে। আমি কি করলাম, অ্যাম্বিয়েন্স দিলাম যে ভাই হেড তৈরির জিনগুলো জাগো। যেমন ওই মমিতে, দেখো নি মমি সিনেমা, যেখানে রক বহু বছর আগে ঘুমিয়েছিল, তাকে কি সব মন্ত্রযন্ত্র পড়ে মমিতে জাগানো হয়, তেমনি একে কি করা হয়েছে, জাগানো হয়েছে। মানে সে কি হয়েছে, 46টাই ক্রোমোজোম তৈরি হয়েছে। তার মানে এটা কি অ্যাকচুয়ালি মায়ের বডি, মানে অ্যাকচুয়ালি সেই মনোজাইগোট। এবার এটাকে কোথায়, আবার সেই জরায়ুতেই ইমপ্ল্যান্ট করতে হবে। হ্যাঁ, এবার তুমি হতেই পারে যে তোমার বডির সেল অন্য কারো বডিতে ইমপ্ল্যান্ট করা হয়েছে, তোমার মতো দেখতে হবে, সে শুধু সারোগেসি হিসাবে কাজ করেছে, সারোগেট মাদার। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার পুরো সেল। মেল বডি কি করে বাচ্চা তৈরি করবে? বাচ্চা তো আলটিমেটলি বাচ্চা তৈরির অ্যাম্বিয়েন্স অফ ফিমেল বডি দিতে পারবে, তো মেল বডির এটা হতে পারে মেল বডির কোনো সেল ফিমেল বডিতে ইমপ্ল্যান্ট করা হয়েছে, তাহলে মেল তৈরি হতে পারে। বাট আমি তোমাকে বলছি যে ফিমেলরা ইন্ডিভিজুয়ালি প্রোটেক্ট, সেটা বোঝানোর জন্য বলা হয়েছে আমরা না থাকলেও ফিমেল তার জেনারেশন চালিয়ে দিতে পারবে, কিন্তু সেটা বেশি দিন চলবে না। কেন? কারণ একই জিন ঘোরাফেরা করবে, প্রকৃতির সঙ্গে লড়াই করে পারা যাবে না, এটাই। কিন্তু বাইরে, বাইরে ফার্টিলাইজ করা, ফার্টিলাইজের কনসেপ্ট কেন আসে? কেন স্পাম নেই, সবই ইনভিট্রো, বাইরেই আমরা সেটাকে জাইগোট ফর্মেশন করছি, ওই 46টাকে অ্যাক্টিভ করছি বাইরেই, তারপরে ক্যাথিটার দিয়ে ইমপ্ল্যান্ট করা হচ্ছে মায়ের বডিতে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরো স্পামও ঠিকঠাক আছে, ওভামও ঠিকঠাক আছে, বাট তারপরেও ফার্টিলাইজেশন হচ্ছে না, তখন আমরা টেস্ট টিউব বেবির কনসেপ্ট পড়েছি। তখন কি হয়, আমরা ছোটবেলায় ভাবতাম টেস্ট টিউবের মধ্যে বাচ্চা হবে, ছোটবেলায় সত্যি আমার এই কনসেপ্ট ছিল, ওখান থেকে বইগুলোতে টেস্ট টিউবের মধ্যে একটা বাচ্চা ছবি এঁকে দিত, কি অদ্ভুত, কি করে সম্ভব? আদৌ কি হয়, স্পাম ওভামের মিক্সিংটা এখানে হয়, মানে জাইগোট ফর্মেশনটা এখানে হয়, সেই জাইগোটটাকে আলটিমেটলি ফিমেল বডিতে ইমপ্ল্যান্ট করা হয়। যেহেতু বাইরে টেস্ট টিউবে জাইগোট ফর্মেশন হয়েছে, ফ্যালোপিয়ান টিউবে না হয়ে, তাই এটাকে বলা হচ্ছে টেস্ট টিউব। ক্লিয়ার? চলো তাহলে এই ক্লাসটা আপাতত এন্ড করে দিলাম।